দেবী, আপনি আমাদের আরাধ্যা, তাই আপনার নির্দেশ আমাদের নবসখীর কাছে অবশ্যই পালনীয়। তাই আমি আপনার কথার কোনো অবাধ্য হব না। কিন্তু আপনার এই নির্দেশ পালনের কারণে সাধারণ মানুষ যে আমাকে ঘৃণার চোখে দেখবে দেবী, ভয় পাবে, সকলে আমাকে পরিত্যাগ করতে চাইবে যে। শোনো যক্ষিণী, তোমার কথা হয়তো সঠিক, কিন্তু মনে রেখো, তোমাদের মধ্যে যে অতিলৌকিক শক্তি আছে তা আমি তোমাদের দিয়েছি। আর সেই সমস্ত শক্তির অধিকারিণী হওয়ার কারণে এই সমাজের প্রতি তোমাদের দায়িত্বভার কিন্তু আর 5টা সাধারণ মানুষের থেকে বেশি, যেটা তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারো না। জানি মা, আমি সব জানি। আমি আমার দায়িত্বের কথা বলিনি, সে দায়িত্ব আমি প্রতি মুহূর্তেই পালন করব। কিন্তু আমি বলছি, যে সমাজের জন্য আপনি আমাকে এই দায়িত্ব পালন করতে বলছেন, সেই সমাজে যে আমাকে এই কারণে ঘৃণার চোখে দেখবে মা, আমি যে সেই কথাই বিবেচনা করতে বলছি আপনাকে মা। সমাজ কারো কাজের ফলাফল নির্দিষ্ট করতে পারে না যক্ষিণী। তোমার কাজ সমাজের চোখে যেমনই বিবেচনা হোক না কেন, তার সঠিক মূল্যায়ন করার জন্য একজন আসবেন, যার দৃষ্টি হবে সৎ, নির্লোভ। আর যতদিন না তিনি আসছেন, ততদিন অবধি তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। তোমাকে রাজা প্রতাপ বর্মনের অতুল ধনসম্পত্তিকে রক্ষা করতে হবে। তুমি মনে রেখো, সময়ের সাথে সাথে সেই সম্পত্তিকে গ্রাস করার জন্য বহু মানুষ আসবে। তাদের তুমি তোমার মায়ায় আবিষ্ট করে তোমার পথ থেকে সরিয়ে দেবে। আচ্ছা মা, যথা আজ্ঞা। কিন্তু আমি সেই বিশেষ মানুষটার আগমনের খবর কি করে পাবো মা? আমি কি করে বুঝতে পারবো সেই মানুষটার উপস্থিতি? মনে রেখো, আমার হোমাগ্নিতে যখন শত শত শুকনো লঙ্কা অর্পণ করা হবে, তার থেকে বের হয়ে আসা ধোঁয়ার কুণ্ডলিতে যে কোনো সাধারণ মানুষের দু চোখে দুর্বিষহ জ্বালা উৎপন্ন হয়ে দৃষ্টিশক্তি রহিত হবে। সেখানেও যার দৃষ্টি হবে অবিচল, সেই তোমার কাজে মূল্যায়ন করবে। তোমার কারণে মানুষের মনে যে ত্রাসের সঞ্চার হবে, তার থেকে সমাজকে মুক্ত করবে সেই মানুষটাই। আর তার আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এটি তোমার প্রতি আমার নির্দেশ। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি আপনার তন্ত্রমন্ত্রের কাজে নানা স্থানে গিয়েছেন, নানা জমিদার বাড়ি বা রাজবংশের মানুষদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন, কিন্তু আপনি তো আমাদের কোনোদিন বলেননি কোনো রাজবংশের গুপ্তধনের দর্শন আপনি কোনোদিন পেয়েছেন কিনা। আসলে অনেক পুরনো রাজবাড়ি বা রাজবংশের ইতিহাসের কথা উঠলেই আমাদের প্রথম যেটা মনে আসে, সেই গা ছমছম করা কোনো ভৌতিক গল্প, আর না হলে সেই রাজবাড়ির কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখা অতুল ধনসম্পত্তির কথা। আমরা মাঝে মাঝেই ভাবি আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু কোনোদিন এই নিয়ে কথা বলার সুযোগ হয়নি। একদম ঠিক বলেছ ভাই বিভূতি। আমার মনে হয় ঠাকুরমশাই নিশ্চয়ই এরকম ঘটনার সাক্ষী হয়েছেন। আমি তখনই কিশোরীর কথার সমর্থন করে বলে উঠি, হ্যাঁ ঠাকুরমশাই, এই কথা সত্যি, আমারও মাঝে মাঝেই মনে হয় আপনি কোনোদিন এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হননি। দেখো বিভূতি, তোমাদের কথা সম্পূর্ণ সঠিক, তবে কি জানো, আমাদের এই তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে আমরা এই সমস্ত কামিনী কাঞ্চনকে মনে জায়গা নেওয়ার সুযোগ দিই না। এতে মনে লোভের জন্ম হয়। মানুষের মন বড় চঞ্চল, সে একবার সুযোগ পেলেই ঈশ্বরের থেকে বিপথে ছুটে যেতে চায়। তাকে তখন এক জায়গায় ধরে রাখাই হয় মুশকিল। ঠাকুরমশাইয়ের উত্তর শুনে আর কোনো প্রশ্ন করবার অবকাশ ছিল না। আর আমাদেরও ঠাকুরমশাইকে গুপ্তধনের কথা জিজ্ঞাসা করতে যাওয়াটা অপরাধ হয়ে গেছে বুঝতে পেরে আমরা চুপ করে গেলাম।
আর ঠাকুরমশাইও আমাদের মনের কথা বুঝতে পেরে নিজে থেকেই বলে উঠলেন, তবে হ্যাঁ, তোমরা যে কথা জানতে চাইছো, সেই রকম এক গুপ্তধনের খোঁজের সঙ্গে আমি একবার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। তোমরা যদি মনে করো, সেক্ষেত্রে আমি তোমাদের সেই কাহিনীও বলতে পারি। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। আসলে আমরা বুঝতে পারছিলাম না সেই পরিস্থিতিতে আমাদের কি বলা উচিত ছিল। তাই আমতা আমতা করে বললাম, না মানে আসলে আমাদের ভুল হয়ে গেছে। কথাটা তো সত্যি, গুপ্তধন মানেই তো তার সঙ্গে কোনো না কোনো লোভ আর না হলে হিংসার গল্প লুকিয়ে থাকেই, যেটা সত্যিই সাধনার পথের পরিপন্থী। সে কথা অবশ্য ঠিকই বলেছ তোমরা। তবে কি জানো তো, মানুষের মনের লোভ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুধুমাত্র আত্মসংযমের অভাবে। তখন তাকে নিয়ন্ত্রণ করা হয়ে ওঠে অসাধ্য। আর সেক্ষেত্রে এইরকমই এক নরাধমের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাবার জন্য আমাকে একবার যেতে হয়েছিল শ্যামসুন্দরগড়। সে কি বলছেন? এ তো সাংঘাতিক ব্যাপার। ঠিক আছে ঠাকুরমশাই, তবে আজ আপনি আমাদের সেই গল্পটাই না হয় বলুন। আমি খেয়াল করে দেখলাম ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কথা বলতে শুরু করলেন। আমি বুঝতে পারলাম আসলে উনি ওনার মনের মধ্যে ঘটনাগুলো পরপর ক্রমানুসারে সাজিয়ে নিলেন। তারপর বললেন, বুঝলে তোমরা, সেবার আমি গিয়ে পড়েছিলাম শ্যামসুন্দরগড় নামে এক জায়গায়। হ্যাঁ, তা সে বছর 40 আগের কথা তো বটেই। তবে আমার সেখানে যাবার কোনো ইচ্ছে ছিল না। আমি আমার এক যজমানের বাড়িতে তার জ্যাঠামশাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ মিটিয়ে কলকাতায় ফিরে আসবো বলেই ঠিক করেছি। যেদিন সব কাজকর্ম মেটে তার পরের দিন সকালে আমার তাদের বাড়ি থেকে বের হয়ে আসার কথা। তা সেই মতোই আমি সেদিন সকাল সকাল শুতে চলে গিয়েছিলাম। না হলে তার আগের যে 3 দিন সেখানে ছিলাম, সেই 3 দিনই ওদের বাড়ির কর্তাদের সাথে খাওয়া দাওয়ায় বসে বেশ রাত পর্যন্ত গল্প গুজব করতাম। কিন্তু সেদিন আমি ওদের নিজে থেকেই বলেছিলাম, বুঝলে নিকুঞ্জ, আজ আমি বরং একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল ভোর ভোর ঘুম থেকে উঠে গঙ্গায় 2টো ডুব দিয়ে এসেই আমি বেরিয়ে পড়ব। সে কি তান্ত্রিক ঠাকুর সকাল সকাল চলে যাবেন? মানে গরিবের বাড়ি 2টো অন্ন জল খেয়ে যাবেন না? না গো, কাল আমাকে সকাল সকালই যেতে হবে। এখানে তোমাদের পরিবারের সঙ্গে এতগুলো দিন তো রইলাম। আর তাছাড়া আগামীকাল অমাবস্যা। অমাবস্যার দিন আমার সন্ধেবেলা কিছু ক্রিয়া থাকে। তাই ভাবছি সকাল সকাল বেরোবো, তাহলে দুপুরের মধ্যেই কলকাতায় পৌঁছে যেতে পারবো। তুমি আর আপত্তি করো না, আবার পরে কোনো এক সময় এসে তোমাদের বাড়ি 2 দিন থেকে যাব না হয়। আমার কথায় নিকুঞ্জ আর কোনো আপত্তি করল না। আমার শোয়ার ব্যবস্থা আগেই করা ছিল। ও আর ওর স্ত্রী নিজের হাতে মাদুর পেতে তাতে তোষক বিছিয়ে সুন্দর করে সবকিছু ব্যবস্থা করে আমার ঘর থেকে বের হয়ে এলো। আর আমি তখন দাওয়ায় বসে একটু গড়গড়া টানছিলাম। আমি সেখান থেকেই দেখলাম নিকুঞ্জ সব কাজ নিজের মতো করে করলেও ওর স্ত্রী সৌদামিনী বারবার ঘুরে ঘুরে আমার দিকে তাকিয়ে দেখছে। এমনিতে এই 2-3 দিনে নিকুঞ্জর বউকে আমি দেখেছি, সে বড়ই চুপচাপ আর মুখ চোরা ধরনের। তাই আজ তাকে বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাতে দেখে আমার বেশ অবাক লাগছিল। আর ওরা ঘরের কাজ মিটিয়ে বের হয়ে এলে নিকুঞ্জ আমার উদ্দেশ্যে বলল, তান্ত্রিক ঠাকুর, আপনার শোয়ার ব্যবস্থা করে দিয়েছি, নিন আপনি শুয়ে পড়ুন গিয়ে। আপনি কাল সকালে আপনার সময় মতো উঠে পড়তে পারবেন। আর আমি সৌদামিনীকে বলে দিয়েছি, ও সকাল সকাল ঘুম ভেঙে উঠে উঠোনে 2 মুঠো ভাত চড়িয়ে দেবে। আপনি গঙ্গা স্নান করে এসে 2টো ভাত মুখে দিয়ে তবেই বেরোবেন। কিন্তু শুধু মুখে গেরস্ত বাড়ি থেকে গেলে বাড়ির অমঙ্গল হবে তান্ত্রিক ঠাকুর। আমি বুঝতে পারলাম নিকুঞ্জ এত সহজে মানবে না। তবে আমার কেন জানি না মনে হলো সকালে আমার খেয়ে যাওয়ার পরিকল্পনাটা খুব সম্ভবত ওর মাথাতে সৌদামিনী ঢুকিয়েছে। সৌদামিনী ঘরে হাত নেড়ে
সেই রকমই কিছু একটা বলছিল বলে মনে হলো। যাই হোক, আমি আর ওর কথার অন্যথা না করে মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর ভেবে দেখলাম, এমনিতেই এখান থেকে কলকাতা বহু দূরের পথ, ঠিকঠাক মতো ট্রেন পেলেও ঘন্টা 5 সময় তো লাগবেই। সেক্ষেত্রে খালি মুখে বের হওয়াটা খুব একটা যুক্তিযুক্ত হবে না। আর আমি তাতে সম্মতি জানাতে দেখলাম নিকুঞ্জ আর ওর বউ দুজনেই বেশ খুশি হলো। সৌদামিনী, চলো এখন তান্ত্রিক ঠাকুর একটু বিশ্রাম নিন। হ্যাঁ, তুমি বরং যাও, আমি এখনই আসছি। আসলে ওনাকে একটা কথা আমার জিজ্ঞাসা করার আছে। এই কদিন তো বাড়ির লোকজন অনেক ছিল, মনের কথা বলার ফুরসত হয়নি। আমি তখন বুঝলাম যে আমার সন্দেহই ঠিক। সৌদামিনী নিশ্চয়ই আমাকে কিছু একটা বলতে চাইছে, আর চাইছে বলেই ও সেই সুযোগটা তৈরি করার চেষ্টা করছে। তাই সঙ্গে সঙ্গেই আমি ওকে বললাম, হ্যাঁ মা, বলো না, কি বলবে বলো। আর এ কথা একেবারে সত্য যে বাড়িতে এই কদিন তোমার অনেক খাটাখাটুনি গেছে। আমি তো গতকালই তোমার শ্বশুর মশাইকে বলছিলাম, সত্যি ধন্যী একটা ছেলের বউ পেয়েছেন বটে, এ তো একেবারে দশভুজা দুর্গা, সব কাজ একাই সামলাচ্ছে। হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, আপনার কথা একেবারে সত্যি। সৌদামিনী আমার নিজের স্ত্রী বলে বলছি না, ও সত্যি সত্যি রূপে গুণে একেবারে মা লক্ষ্মী। ও এ বাড়িতে আসার পর থেকেই আমাদের পারিবারিক ব্যবসা ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করে। ওর সাথে যখন আমার সম্বন্ধ হয়েছিল, সেই প্রক্রিয়া ওদের গ্রামের এক মন্দিরের পুরোহিত শ্রী ঋষিকেশ ব্রহ্মচারী ওর জন্মছক বিচার করে বলেছিলেন ওর মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। ওদের বাড়িটাই এরকম। সেই পুরোহিত বলেছিলেন ওর এক দিদি আছে, সেও নাকি মা দুর্গার মতো। আমি মাথা নেড়ে নিকুঞ্জর কথায় সম্মতি জানালেও দেখলাম সৌদামিনীর সেসব দিকে কোনো খেয়ালই নেই। সে তখনও কিন্তু কিছু একটা বলার জন্যে মুখিয়ে রয়েছে, আর বারবার সেই সুযোগই খুঁজছে। অবশেষে নিকুঞ্জ ভেতরের ঘরে যেতে কিছুটা সময় নেওয়ায় সৌদামিনী ওকে বলেই ফেলে, কি গো, তুমি যে বললে তান্ত্রিক ঠাকুরকে বিশ্রাম নিতে দেবে, অথচ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই তো বলে যাচ্ছ। তোমাকে যে বললাম এখানে দাঁড়িয়ে কথা না বলে তুমি ভিতরে যাও, আমি এখনই আসছি। আমার তান্ত্রিক ঠাকুরের সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। সৌদামিনীর কাছে মুখ ঝামটা খেয়ে নিকুঞ্জ আর দাঁড়ালো না। আমার পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে সে তখনই সেখান থেকে চলে গেল। আর সে চলে যেতেই সৌদামিনী আমার সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে বলল, তান্ত্রিক ঠাকুর, আমার হাতে বেশি সময় নেই, তবে একটা কথা আপনাকে জানানোটা ভীষণ দরকারি, তাই আমি আপনাকে বলতে এলাম। আমি তাকে সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ মা, বলো না, কি বলবে। আমি বেশ কিছুক্ষণ ধরেই দেখছি তুমি আজ বেশ আনমনা এবং উদ্বিগ্ন। কি হয়েছে মা? তোমার বাপের বাড়িতে কোনো সমস্যা উৎপন্ন হয়েছে কি? তান্ত্রিক ঠাকুর, আপনি একদম ঠিক অনুমান করেছেন। তবে সমস্যাটা ঠিক আমার বাপের বাড়িতে নয়, তবে সেখানকারই। আসলে আমরা দুই বোন, আমি আর আমার দিদি মন্দাকিনী। ঘটনাটার সূত্রপাত আমার দিদির হাত ধরেই। হ্যাঁ, আগেই বলি, আমার দিদির বিয়ে হয়েছে আমার বাপের বাড়ির গ্রামেই। ওর বর গ্রামেরই পঞ্চায়েতে কাজ করে। আমাকে দিদি কয়েকদিন ধরেই ব্যাপারটা বলছে আপনাকে জানাবার জন্য, কিন্তু বাড়িতে নানা কাজের মধ্যে সেই সুযোগটা হয়নি। তাই আপনি যেহেতু কাল সকালে ফিরে যাচ্ছেন, মনে হলো আজ রাতেই আপনাকে ব্যাপারটা জানানো প্রয়োজন। কি হয়েছে সেটা আমাকে বিস্তারিত বলো তো মা, মনে হচ্ছে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, আমার দিদি তো ভীষণ চিন্তায় আছে। আমি বরং আপনাকে সংক্ষেপে ব্যাপারটা বলি, আপনি তো বিশ্রাম নেবেন, তাই না? দেখো, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তুমি যে কথাটা আমাকে বলতে এসেছো সেটা বেশ ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ কিছু। এক্ষেত্রে আমার বিশ্রাম নেওয়াটা কিন্তু বড় কথা নয়। তুমি তোমার কথা বলো, আমি শুনছি। বুঝলেন তান্ত্রিক ঠাকুর, আমার দিদি সেদিন বলছিল কয়েকদিন ধরে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে শুরু হয়েছে আমার বাপের বাড়ির গ্রামে।
আমার বাপের বাড়ির গ্রামের নাম শ্যামসুন্দরগড়। মাসখানেক আগের এক মঙ্গলবার জামাইবাবু হাট থেকে বাজার করে ফেরার সময় প্রথমবার সেই ঘটনা নিজের চোখের সামনে দেখে। আমার দিদি যেরকম বলেছিল সেটা শুনেই তো ভয়ে হাত পা পেটে সিদিয়ে যাওয়ার জোগাড়। বুঝলি বোন, সেদিন তোর জামাইবাবু হাট সেরে ফিরছে, আর আমি সদর দরজায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। তুই তো জানিস আমাদের বাড়ির পর পদ্মদিঘির ওপার থেকে মোরামের রাস্তাটা পুরোটা দেখতে পাওয়া যায়। সেদিক দিয়ে হেঁটে বাড়ি অবধি পৌঁছাতে বড়জোর মিনিট 5 লাগে। তো আমি সেদিন তোর জামাইবাবুকে রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে দরজার সামনেই দাঁড়িয়ে পড়ি। মানুষটার হাতে দুটো বড় বড় ব্যাগ ছিল, তাই আমি ভাবি একটা ব্যাগ ওনার থেকে নিলে ওনার হাতের ভারটা কমবে আর ওনার একটু সুবিধাই হবে। কিন্তু জানিস বোন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 8 ঘন্টা হয়ে গেলেও তোর জামাইবাবুকে না আসতে দেখে আমার বড় চিন্তা হলো। আমি ভাবলাম পথে কোনো বিপদ হলো না তো, কারণ এইটুকু পথ আসতে কারোর তো এতটা সময় লাগার কথা নয়। আর পথে কাউকে এদিক দিয়ে যেতেও দেখিনি যে দাঁড়িয়ে তার সাথে কথা বলবে। মনে কেমন যেন একটা কুক আইলো বুঝলি। ভাবলাম নিজেই একটু এগিয়ে গিয়ে দেখি। জানেন তান্ত্রিক ঠাকুর, তারপর আমার দিদি রাস্তা বরাবর একটু পথ এগিয়ে গিয়ে দেখে সেই পদ্মদিঘির ঘাটের কাছে একজন অসামান্য রূপবতী নারী অর্ধেক জলে নেমে দাঁড়িয়ে রয়েছে। তার বেশভূষা একেবারেই ভিজে, যেন সদ্য জল থেকেই উঠে এসেছে। কিন্তু জামাইবাবুকে দেখে দিদির মাথায় আগুন জ্বলে যায়। জানিস, তোর জামাইবাবুর রকম সকম দেখে না আমার গা পিত্তি জ্বলে যায়। মিনসে করে কি জানিস, হাঁ করে সেই আধ ভেজা মেয়ে মানুষটার দিকে তাকিয়ে রয়েছে। আর সেই মেয়ে মানুষটার মুখে কি হাসি, যেন দুজনে চোখে চোখে কথা বলছে। আর আমি সেখানে গিয়ে পড়তেই রাগে চিৎকার করে উঠি, বলি তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি গো? এভাবে ভর দুপুর বেলা জানা নেই চেনা নেই একটা মেয়ে মানুষকে যেন চোখে গিলে খাচ্ছ। জানেন তান্ত্রিক ঠাকুর, দিদি বলছিল দিদির অমন মুখ ঝামটা শুনেও জামাইবাবুর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন কেমন একটা ঘোরের মধ্যে সেই দিকেই তাকিয়েছিল। আমার দিদি তারপর জামাইবাবুকে শক্ত করে ধরে ওনার ঘোর কাটাবার জন্য ধাক্কা দিতেই জামাইবাবু যেন ঘুম থেকে জেগে উঠলেন। আর তারপর থেকেই সে যেন এক অন্য মানুষ। জানিস বোন, আমি ভেবেছিলাম অন্য মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকতে দেখে ফেলায় বোধহয় তোর জামাইবাবু কিছুটা ভয় পেয়ে গিয়েছে। কিন্তু পরেই বুঝতে পারলাম ব্যাপারটা সেরকম নয়। কেন? তোমার দিদির হঠাৎ এরকম মনে হলো কেন? সেটাই তো আসল কথা তান্ত্রিক ঠাকুর। দিদি বলছিল, তারপর আমি যেই না পদ্মদিঘির দিকে তাকিয়ে দেখি তখন তো আমার চক্ষু চড়ক গাছ। একটু আগেও যে অপরূপ সুন্দরী মেয়ে মানুষটাকে আমি ওখানে দেখেছিলাম সে যেন তখন হাওয়ায় মিলিয়ে গেছে। আর তার জায়গায় জলের ভিতরে একটা বিরাট আকৃতির মোষকে অর্ধেক জলে ডুবে ভেসে থাকতে দেখলাম। যেমন গরমকালে রোদের তাপ থেকে বাঁচার জন্য মহিষেরা করে, ঠিক সেই রকম। আচ্ছা সৌদামিনী, একটা কথা বলো তো, তোমার দিদির সেদিন দেখতে কোথাও ভুল হয়নি তো? না না তান্ত্রিক ঠাকুর, এই একই কথা আমিও দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দিদি আমাকে নিশ্চিত করেই বলেছে দিদির দেখতে কোনো ভুল হয়নি। আর তাছাড়া তার পরদিনও তো একই ঘটনা ঘটেছে। তার পরদিনও একই ঘটনা ঘটে? কিরকম? হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, একই ঘটনা। দিদি বলছিল সেদিন রাতটা কোনোভাবে কাটলেও সকাল হওয়ার পর থেকে আমি খেয়াল করে দেখি তোর জামাইবাবু কেমন যেন একটা আনমোনা, নিজের মনে মনে কিছু একটা ভাবছে আর বিড়বিড় করে কিছু বলছে। ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগলো না বুঝলি। অন্যান্য দিন সকালবেলা মানুষটা কত কাজকর্ম করে আমায় সাহায্য করে, কিন্তু সেদিন সে কিছুই করলে না। চুপ করে বিছানায় শুয়ে থাকলো আর জানলা দিয়ে সেই দিঘির পাড়ে তাকিয়ে রইল। আমি বুঝলাম ব্যাপারটা খুব একটা ভালো নয়। তোর জামাইবাবুর চোখ ওই মেয়ে মানুষটাকে খুঁজে চলেছে। হাতের কাজকর্ম মিটিয়ে আমি এর একটা হেস্তনেস্ত করব ভেবে
যেই না ঘরে গেছি, গিয়ে দেখি তোর জামাইবাবু ঘরে নেই। কখন সুযোগ বুঝে সে ঘর থেকে বের হয়ে গেছে। আমার মাথায় পুরো আগুন জ্বলে গেল। আমি বুঝতে পারলাম সে নিশ্চয়ই দিঘির পাড়ে ওই মেয়ে মানুষটাকে দেখতে পেয়েছে, আর তার টানেই সে ওখানে গেছে। আমি আঁশবড়িটা হাতে নিয়ে ছুটলাম দিঘির দিকে, আর গিয়ে দেখি আমার সন্দেহই ঠিক। সিঁড়ির পাশে কিছু মেয়েদের শাড়ি এবং অন্যান্য পোশাক ছেড়ে রাখা রয়েছে, আর তোর জামাইবাবু সেগুলো হাতে ধরে একটু আড়াল দেখে ঘাপটি মেরে বসে আছে, একটা দৃষ্টি একেবারে দিঘির জলের দিকে। আমার বুঝতে অসুবিধা হলো না, নির্ঘাত ওই মেয়ে মানুষটা তার জামা কাপড় ছেড়ে রেখে স্নান করতে নেমেছে, আর সেই সুযোগে তোর জামাইবাবু তার দিকে ওইভাবে তাকিয়ে আছে। জানেন তান্ত্রিক ঠাকুর, তখন আমার দিদির মানসিক অবস্থা একেবারেই ভেঙে পড়ে। তখন আমার মনের অবস্থা এমনই যে আমার ইচ্ছা করছিল ওই আঁশবটিটা দিয়েই আমি তোর জামাইবাবুর গলা কেটে ফেলবো। কিন্তু জলের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখি জলে সেই কালকের দেখা মহিষটা স্নান করছে, আর তোর জামাইবাবু কামুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। বলুন তান্ত্রিক ঠাকুর, পরপর দুদিন কি একই ভুল হতে পারে? আর তাছাড়া ওই শাড়ি আর পোশাকগুলো, সেগুলো তো আর মিথ্যে নয়। সেগুলো তখনও জামাইবাবুর হাতে ধরা, কিন্তু কোনো মহিষ কি করে সেসব পোশাক পরবে তান্ত্রিক ঠাকুর? আমার মনে হয় সেই মেয়ে মানুষটা কোনো সাধারণ কেউ নয়, সে এক ইচ্ছাধারী পিশাচিনী। আর কোনো কারণে সে আমার জামাইবাবুকে বশ করে কোনো খারাপ কাজে টেনে নিয়ে যেতে চাইছে। হতে পারে, কারণ তুমি যা বলছো, তোমার দিদি যতবারই দেখেছে তাকে মহিষ রূপেই দেখেছে, আর জামাইবাবু দেখছে অপরূপা সুন্দরী নারী রূপে। তাই তোমার দিদির কথা অগ্রাহ্য করার কোনো জায়গা নেই। হতে পারে সে সত্যিই কোনো মায়াবিনী পিশাচিনী, আর যদি তা সত্যিই হয় তবে তার উদ্দেশ্য যে খুব ভালো কিছু একটা হবে, সেই আশাটা না করাই ভালো। জানেন তান্ত্রিক ঠাকুর, আমার জামাইবাবু তারপর থেকে বারবার একটাই কথা বলছে, সোনা সোনা। শয়নে স্বপনে এখন জামাইবাবু শুধু সোনার কথাই বলছে, কিন্তু কোথায় যে সে এত সোনা দেখলে তা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। সোনা? কিসের সোনা? সোনা তোমার জামাইবাবু কোথায় পেল? জানি না তান্ত্রিক ঠাকুর, আমরা আর কিচ্ছু জানি না। আমাদের সকলের মাথা প্রায় খারাপ হওয়ার অবস্থা। দিদি যে শেষ কবে একটু ভালো করে মুখে অন্ন জল তুলেছে তার ঠিক নেই। দিদির বাড়ির সকলের খুব মন খারাপ। সেটাই তো স্বাভাবিক। কিন্তু একটা কথা আমাকে বলো তো, তোমার জামাইবাবু এখন কেমন আছে? সে কি আবার ওই দিঘির ধারে যেতে চাইছে? হ্যাঁ তান্ত্রিক ঠাকুর, আমার দিদির সাথে শেষ যেদিন কথা হয়েছিল সেদিন দিদি বলছিল জামাইবাবুকে নাকি ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। বেশি প্রতিরোধ করলে জামাইবাবু খুব রেগে যাচ্ছে, যা মুখে আসছে তাই বলছে। আর তার অবস্থা এখন একদমই স্বাভাবিক নয়, কেমন যেন অপ্রকৃতিস্থ মানুষের মতো তার ব্যবহার। জামাইবাবু বারবার বলছে কেউ নাকি ওকে পদ্ম দিঘি থেকে বারবার ডাকছে, সে নাকি ওকে অনেক সোনা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, বাড়ির কেউ এরকম কিছুই জানে না। বুঝলে কিশোরী, আমি তখন পড়লাম এক অদ্ভুত ঝামেলায়। এদিকে পরের দিন সকালে আমার ফিরে যাওয়ার কথা, অথচ সৌদামিনী এত ভরসা করে আমাকে ঘটনাটা বলল, তাই ওকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিতেও মন চাইছিল না। তাই ভরসা করে ওকে বললাম, আচ্ছা মা, তোমার বাপের বাড়ির গ্রাম এখান থেকে কত দূর? দেখো, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমার জামাইবাবু সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। তাই তাকে সাহায্য করতে হলে আমাকে একবার পুরো ব্যাপারটা অকুস্থলে গিয়ে দেখতে হবে। বিশেষ করে ওই পদ্মদিঘির ঘাটে আমাকে যেতে হবে, যেখানে সেই মায়াবিনীকে বারবার দেখা গিয়েছে। আমি দেখলাম আমার কথা শুনে সৌদামিনীর মুখ চোখ যেন আনন্দে ভরে উঠল। ও যেন মনে প্রাণে চেয়েছিল আমি ওর সাথে ওর দিদির বাড়ি যাই।
তাই আমার কথা শুনেও মনে মনে বেশ খুশি হয়েছে বুঝতে পারলাম। আপনি আপনি আমাদের সাথে সত্যিই যাবেন? আপনার কথা শুনে মনটায় বড় ভরসা পেলাম ঠাকুর। আমার স্থির বিশ্বাস আপনি একবার সেখানে গেলেই সেই পিশাচিনীকে সাহেস্তা করতে পারবেন। পরদিন সকালে আমি আর সৌদামিনী রওনা হলাম ওর বাপের বাড়ির গ্রাম শ্যামসুন্দরগড়ের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতে আমাদের খুব একটা বেশি সময় না লাগলেও গ্রামে পৌঁছে একটা ব্যাপার দেখে আমার প্রথমেই একটা সন্দেহ হলো। যেখান থেকে শ্যামসুন্দরগড় গ্রাম শুরু, সেখানে অনেক পুরনো দিনের রাজবাড়ির একটা তোরণ তখনও রয়েছে। ওটাই নাকি শ্যামসুন্দরগড়ের উত্তর সীমানা। সৌদামিনী বলেছিল ওই বিরাট তোরণ নাকি এখানকার কোনো এক জমিদার প্রতাপ বর্মন তৈরি করিয়েছিলেন, তাও বছর 70 আগে। তখন জমিদারের রমরমা অবস্থা। নিজেদের শাসনকালের স্মারক হিসেবে জমিদার বাবুরা এইসব করতেন। কিন্তু সমস্যা সেইখানে ছিল না। কিন্তু যেই না সেই তোরণ পার করে শ্যামসুন্দরগড়ের চৌহদ্দিতে ঢুকেছি, অমনি দেখি রাস্তার ডান পাশে দুটো তাল গাছ বাজ পড়ে একেবারে ঝলসে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো ঘটনাটা সদ্যই ঘটেছে, অথচ গতকাল রাত্রে সেই রকম কোনো ঝড় বৃষ্টি তো হতে দেখিনি। তাহলে এই গাছগুলোর মাথায় হঠাৎ করে বাজ এসে পড়ল কোথা থেকে, সেইটা কিন্তু তখন আমার মাথায় ঢোকেনি। সৌদামিনী আর আমি আসছি শুনে ওর বাবা আমাদের নিয়ে যাবার জন্যে সেই তোরণের কাছে এসে অপেক্ষা করছিলেন। তার আগের দিন সকালেই ওনারা সৌদামিনীর শ্বশুরবাড়ি থেকে শ্যামসুন্দরগড়ে ফিরেছেন। আর আমাকে সেই ঝলসে যাওয়া গাছগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে সৌদামিনীর বাবা আমাকে বলল, আর বলবেন না তান্ত্রিক ঠাকুর, কাল সন্ধ্যায় এখানে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। আমরা তো সকাল সকাল খুকুর বাড়ি থেকে চলে এলাম। ভাগ্যিস চলে এসেছিলাম, যদি বিকেল হয়ে যেত তবে আর বাড়ি ফিরতে হতো না। কেন গো বাবা, কি হয়েছে? আর বলিস না মা, বিকেল থেকে হঠাৎ করে সে যে কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর বাজ পড়া। বেশিক্ষণ বৃষ্টি হয়নি, কিন্তু এত বাজ পড়েছে যে ভাবতে পারবি না মা। আমি আমার এই এত বছর বয়সেও কোনোদিন এরকম বাজ পড়তে শুনিনি। সে কি গো বাবা, আমিও তো কোনোদিন দেখিনি। আমি তখন কিছু না বললেও আমার মনে একটা সন্দেহ ততক্ষণে দানা বেঁধেছে। আমার মনে হচ্ছে এই হঠাৎ করে ভয়ঙ্কর বাজ পড়ে বৃষ্টিটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা যেন আমার এখানে আসার কারণেই ঘটছে। কিন্তু আমি সেই মুহূর্তে কিছু বললাম না, কারণ সে কথা শুনে ওদের মনে ভয়ের ভাব আরো বাড়বে বই কমবে না। আমি তাই সেসব কথা এড়িয়ে গিয়ে বললাম, চলো মা সৌদামিনী, আমাকে তোমার দিদির বাড়ি নিয়ে চলো। আমার যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছানো দরকার। সে কি, আপনি এখন মিনুর বাড়ি যাবেন মানে? এখন কি সেখানে গেলে হয় নাকি? আগে আমাদের বাড়ি চলুন, দুদণ্ড জিরিয়ে নিন, একটু মুড়ি বাতাসা খেয়ে নিন, তারপর না হয় যাবেন। আমি আপনাকে এখন কিছুতেই সেখানে যেতে দেব না। আপনার কথা খুকু অনেক বলেছে। সেখানে আপনি যখন এই শ্যামসুন্দরগড়ে এলেনই, তখন আপনাকে আমি এত সহজে কি ছেড়ে দিতে পারি? আমার কেন জানি না সৌদামিনীর বাবার কথা খুব একটা ভালো লাগছিল না। আমি তাই ওনাকে বললাম, দেখুন, আমার এই মুহূর্তে সৌদামিনীর দিদির বাড়ি যাওয়াটা বেশি প্রয়োজনীয়। আমি কথা দিচ্ছি সেখানে কাজ মিটিয়ে নিশ্চয়ই আপনার বাড়িতে আসব। আর সৌদামিনী মা তো আমার সাথে রইলই, ওর সাথেই যাব। না না না, তাই বললে হয় নাকি? আমি কিছুতেই আপনাকে আমাদের বাড়ি না নিয়ে এগোচ্ছি না। তান্ত্রিক ঠাকুরকে একবার আমাদের বাড়িতে নিয়ে গিয়ে ওনার পায়ের ধুলো নেব। হ্যাঁ, আমি সেই কখন থেকে এখানে অপেক্ষা করে আছি। আমি বুঝলাম যে ভদ্রলোক প্রায় নাছোড়বান্দা। উনি আসলে আমাকে ওনার বাড়ি নিয়ে যেতে চাইছেন না। আসলে উনি আমাকে মন্দাকিনীর বাড়ি পৌঁছতে বাধা দিতে চাইছেন।
আর সেটা যেন সৌদামিনীও কিছুটা আন্দাজ করতে পেরেছিল। আর ঠিক সময় সে বলে উঠল, আচ্ছা বাবা, আমি যে আজ এখানে আসবো তান্ত্রিক ঠাকুরকে নিয়ে, সে কথা তো আমি তোমাকে বলিনি। আমি তো তান্ত্রিক ঠাকুরের সাথে কথা বলে গতকাল রাতে সে কথা ঠিক করি। তাহলে তুমি কি করে আমাদের নিয়ে যাওয়ার জন্য এখানে এসে অপেক্ষা করছো? তুমি কি করে জানলে আজ এই সময় আমরা এখানে আসব? কথাটা শুনে যেন ম্যাজিকের মতো কাজ হলো। সৌদামিনীর বাবা, যিনি এতক্ষণ ধরে আমাদের ওনার বাড়ি নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন, তিনি রাগে গজগজ করতে করতে হাঁটা দিলেন সোজা রাস্তা বরাবর। আর একবারও পিছন ফিরে তাকালেন না। আর আমি খেয়াল করে দেখলাম সৌদামিনী নিজে ওর বাবার হঠাৎ এরকম মানসিক পরিবর্তন দেখে কেমন যেন হকচকিয়ে গিয়ে ওর বাবার চলে যাবার পথের দিকে তাকিয়ে রইল। বাবা হঠাৎ এরকম করলো কেন বলুন তো তান্ত্রিক ঠাকুর? যে মায়াবিনী পিশাচিনী মুহূর্তে মহিষ আর সুন্দরী মেয়ে মানুষের রূপ পরিবর্তন করতে সক্ষম, তার যে তোমার বাবার রূপ ধরে এসে আমাদের সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা এমন কিছু কঠিন কাজ নয় মা। সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি সৌদামিনীর মুখের অভিব্যক্তি পরিবর্তন দেখে বুঝতে পারলাম ও বোধহয় এতক্ষণে সত্যিটা বুঝতে পেরেছে, তাই একেবারে থ হয়ে গেছে। আমি দেখলাম ওর চোখের দৃষ্টি একেবারে ঘোলা। ও যেন ওর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তান্ত্রিক ঠাকুর, বিশ্বাস করুন, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু পাশাপাশি এটাও ভেবে পাচ্ছি না ওই পিশাচিনীর সাথে আমাদের কিসের এত শত্রুতা, যার জন্য ও আমাদের এত ক্ষতি করার চেষ্টা করছে। আমি আমার বাবা মাকে চিনি, ওরা কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারে না। তবে আমাদের পরিবারের ওপর ওর এত কিসের রাগ বলুন তো? আমি সৌদামিনীকে কিছু একটা সান্ত্বনা দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম গ্রামের পথ ধরে সৌদামিনীর নাম ধরে চিৎকার করে ডাকতে ডাকতে ওর বাবা আবার ছুটে আসছে। তবে মানুষটাকে অবিকল আগের মতো দেখতে হলেও পরনের লুঙ্গি আর কাঁধের গামছাটা যে আগের জনের সাথে এক নয়, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। ভদ্রলোক প্রায় উদ্ভ্রান্তের মতো ছুটে এসে সৌদামিনীকে উদ্দেশ্য করে বললেন, জানিস মা, আমি তোর জন্যই রাস্তা বরাবর হেঁটে এদিকে আসছি। গতকাল সকালে আমরা ফিরে আসার পর সন্ধ্যের দিকে এখানে খুব ঝড় বৃষ্টি হয়। আর সেই ঝড় বৃষ্টির মধ্যেই হঠাৎ করে তোর দিদি আর জামাইবাবু আমাদের বাড়িতে এসে হাজির। জামাই আমাদের সঙ্গে গতকাল কি যে খারাপ ব্যবহার করেছে তা তুই ভাবতেও পারবি না মা। তবে আমাদের দুটো বাজে কথা বললেও আমাদের সেভাবে গায়ে লাগে না। কিন্তু তার থেকেও আরও অনেক বাজে কথা বলেছে সে তোর দিদিকে। এ বলেছে সে নাকি আর তোর দিদির সাথে ঘর করতে পারবে না। তাকে ওই ঝড় বৃষ্টির রাতে একা বসিয়ে দিয়ে সে হনহন করে হেঁটে নিজের বাড়ির দিকে চলে যায়। আমরা শুধু তার পায়ে ধরে ক্ষমা চাইতে বাকি রেখেছি, কিন্তু সে আমাদের কোনো কথাই শোনেনি। আমি সৌদামিনীর দিকে তাকিয়ে দেখলাম নিজের বাবার মুখের কথা শুনে তার যেন মাথায় আগুন জ্বলে উঠল। প্রায় চিৎকার করে বলে উঠল, কেন দিদির সাথে ঘর করা যাবে না কেন? তবে কি দিদিকে বাপের বাড়িতে বসিয়ে এসে ওই পদ্মদিঘির মেয়ে মানুষটাকে বিয়ে করবে বলে ঠিক করেছে? না রে মা, আমরা ওকে সে কথাও বলেছি, কিন্তু ও যে উত্তর দিয়েছে সেটা শুনে আমার মাথা আর কিছু কাজ করছে না। জামাই বিয়ে করার কথা বলেনি, কিন্তু সে যে কথাটা বারবার করে বলেছে সেটা হলো ওই মেয়ে মানুষটা নাকি জামাইকে অনেক সোনার গয়না দেবে বলেছে। তার বদলে জামাইকে ওই মেয়ে মানুষটার জন্য একটা কাজ করে দিতে হবে বটে, কিন্তু তারপরে সে নাকি জামাইকে একেবারে সোনায় মুড়ে দেবে। আর তোর বর দিদি থাকলে সে কাজ সে করতে পারছে না। তাই জন্যই তোর দিদিকে ও আমাদের বাড়িতে বসিয়ে দিয়ে গেছে। তবে কি জানিস তো, জামাইয়ের কথাবার্তা শুনে আমার ওকে ঠিক স্বাভাবিক মনে হয়নি।
কেমন যেন অসংলগ্ন পাগলের প্রলাপের মতো কথা বলছিল। মাঝে তো একবার বলেই ফেললো সে নাকি কদিনের জন্য তোর দিদিকে রেখে যাচ্ছে, পরে সব সোনার গয়না পেলে সেগুলো দিয়ে তোর দিদিকে মুড়ে দেবে। আর সত্যি বলতে কি, তার কথা কিছুই প্রায় আমি বুঝতে পারছিলাম না। আমি খুব মন দিয়ে সৌদামিনীর বাবার কথা শুনছিলাম। আমার বরাবরই মনে হচ্ছিল যে ওর বাবা যে কথা বলছে সেটা আক্ষরিকভাবে সত্যি হলেও হয়তো সম্পূর্ণটা সত্যি নয়। যদি তাই হতো তবে সৌদামিনীর জামাইবাবু ওর দিদিকে সোনার গয়নাগুলো এনে দেওয়ার কথা বলতো না। আর সবথেকে যেটা বড় কথা সেটা হলো এই গয়নাগুলো কার, কোথায় আছে সেই গয়না। তবে আমি তাৎক্ষণিকভাবে সৌদামিনীর রাগকে নিয়ন্ত্রণ করার জন্য বললাম, দেখো মা, আমাদের এখন শুধু হাত পা গুটিয়ে বসে থেকে নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে সময় নষ্ট করলে চলবে না। কিছু একটা করতে হবে যাতে করে তোমার জামাইবাবুকে ওই পিশাচিনীর কবল থেকে বের করে আনা সম্ভব হয়। তাহলে আপনি আমাকে কি করতে বলেন তান্ত্রিক ঠাকুর? আমাকে এখনই একবার তোমার দিদির শ্বশুর বাড়িতে নিয়ে চলো। সে তো এই গ্রামেই বলেছিলে, তাই না? সেখানে নিশ্চয়ই তোমার জামাইবাবু এখন থাকবে। আমার তার সাথে কথা বলাটা খুব দরকার। আর একটা কথা, তোমার দিদি এখন কোথায়? আমরা জানি না তান্ত্রিক ঠাকুর। মেয়েটা কাল সারা রাত কেঁদেছে। আমি আর ওর মা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বর বাপের বাড়িতে বসিয়ে দিয়ে গেছে। এর জন্য কি কোনো সান্ত্বনা দেওয়া যায় বলুন? হ্যাঁ, আমরাও সারা রাত ওর সাথে জেগেছিলাম। তারপর ভোর রাতের দিকে একবার দু চোখের পাতা লেগে গেলে একটু ঘুমিয়ে পড়ি। আর সেই সুযোগেই আমার বড় মেয়েটা বাড়ি থেকে কোথাও বের হয়ে চলে গেছে। ওকে ঘরে থাকতে না দেখে আমার হাত পা একেবারে অসাড় হয়ে পড়ে। তারপর একবার মনে হলো যদিও খুকুর কাছে যায়, তাই আমি এই রাস্তা বরাবর খুকুর বাড়ির দিকেই যাচ্ছিলাম, আর পথেই আপনাদের সাথে দেখা হয়ে গেল। না না বাবা, দিদি তো আমাদের বাড়ি যায়নি। আমি সৌদামিনীর বাবার কথা শুনে একেবারে চমকে উঠলাম। মন্দাকিনী বাড়িতে নেই মানে? তার এখন মনের যা পরিস্থিতি, তাতে সে কোনো কিছু খারাপ ঘটিয়ে ফেললে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাই তখনই সৌদামিনীকে বললাম, আচ্ছা মা, তোমার দিদি যে তোমার শ্বশুর বাড়ির দিকে যায়নি সে কথা তো জানি, তাহলে আর কোথায় সে যেতে পারে? তুমি কি কিছু জানো? দেখুন তান্ত্রিক ঠাকুর, আমাদের গ্রামে এক বহু প্রাচীন মন্দির আছে। লোকে সেই মন্দিরের ঠাকুরকে খেপিমা বলেই ডাকে। আমি দিদিকে আগেও দেখেছি, যখন ওর খুব মন খারাপ করতো তখন ওই খেপিমায়ের মন্দিরে গিয়ে চুপচাপ বসে থাকতো, নিজের মনের দুঃখ মাকে জানাতো। আবার কখনো কখনো খেপিমার সাথে ওকে বিড় করে কথা বলতেও শুনেছি। খেপিমা? কোথায় সেই মন্দির? বিয়ের আগে দিদি ওখানেই যেত, কিন্তু বিয়ের পর থেকে আর কোনোদিন ওখানে যায়নি। তাই বুঝতে পারছি না এখন দিদি ওখানে আদেও গিয়ে থাকবে কিনা। কেন? তোমার দিদির শ্বশুর ঘর তো এই গ্রামেই, তাহলে তোমার দিদি বিয়ের পর থেকে আর সেখানে যায়নি কেন? সে অনেক কথা তান্ত্রিক ঠাকুর, বলতে গেলে এখানেই দুপুর কাবার হয়ে যাবে। তবে সংক্ষেপে এটুকুই বলবো, আমার দিদি এখানে বিয়ে করতে চায়নি। সে মনে মনে একটা অন্য ছেলেকে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটা সেরকম ভালো কাজকর্ম না করায় আমার বাবা মা তার সঙ্গে দিদির বিয়ে দেয় না। দিদি বাড়িতে বারবার বলেছিল, কিন্তু বাবারা দিদির একটা কথাও শোনেনি। তখনই শেষ ভরসা দিদি ছুটে যায় খেপি মায়ের কাছে। দিন রাত খেপি মায়ের কাছে প্রার্থনা করত যাতে ওর সাথে ওর মনের মানুষেরই বিয়ে হয়, কিন্তু বাস্তবে তা হয়নি। আর সেই কারণেই খেপি মায়ের উপরে ওর একটা অদ্ভুত অভিমান তৈরি হয়। শেষবার মন্দিরে গিয়ে ঠাকুরের শিলার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে আসে আর কোনোদিন সে খেপি মায়ের কাছে যাবে না। আর সেই জন্যই বিয়ের পর থেকে আর একটিবারের জন্যেও দিদি খেপি মায়ের মন্দিরে যায়নি। তাই এখন আমি বুঝতে পারছি না রাগ ভেঙে সে কি সেখানে যাবে। সৌদামিনী,
মা চলো, আমাকে এক্ষুনি সেই খেপি মায়ের মন্দিরে নিয়ে চলো। তাই চলুন তান্ত্রিক ঠাকুর। আমার সেই কথা মতো সৌদামিনী আর ওর বাপের বাড়ির দিকে না গিয়ে আমাকে নিয়ে চলল সেই খেপি মায়ের মন্দিরের দিকে, আর আমি ওর পিছু পিছু ওকে অনুসরণ করলাম। আমি বুঝতে পারলাম আমরা সেই তোরণ থেকে সোজা পূর্ব দিকে এগিয়ে যেতে থাকলাম। তারপর প্রায় মিনিট 10 হন হন করে হাঁটার পর একটা খোলা মাঠের মতো জায়গায় এসে সৌদামিনী আমাকে দেখালো, ওই যে তান্ত্রিক ঠাকুর, ওই দূরে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন? ওটাই খেপি মায়ের মন্দির। এখন রক্ষণাবেক্ষণের অভাবে অনেক অংশ ভেঙে পড়লেও মায়ের মহিমা কোনো অংশে কমেনি। আমাদের মা অত্যন্ত জাগ্রত। আমার দিদি সেই ছোটবেলা থেকেই খেপি মায়ের মন্দিরেই আসে। ওর মনের ভালো লাগা, খারাপ লাগা সব ও মায়ের কাছে ভাগ করে নেয়। কিন্তু বিয়ের পর থেকে মায়ের ওপর অভিমান করে সে আর কোনো দিন এখানে আসেনি। দেখো মা, সেটা হয়তো ঠিক, কিন্তু যেদিন মা ওকে টানবেন সেদিন ওকে আসতেই হবে। মায়ের আশীর্বাদ পেলে ওর কোনো অভিমানই থাকবে না, সব রাগ গলে জল হয়ে যাবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমি জানি একবার খেপি মায়ের চরণে এসে পড়তে পারলেই মা ওকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আচ্ছা সৌদামিনী মা, তুমি যে বললে তোমার দিদি কোনো একটা ছেলেকে ভালোবেসে তাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা সেটা হতে দেননি, তাহলে তোমার দিদির বিয়ে হয়ে যাবার পর সেই ছেলেটির কি হয়েছিল? আর সেই ছেলেটি এখন থাকে কোথায়? তার কি বিয়ে হয়ে গেছে? জানি না তান্ত্রিক ঠাকুর, মনোহর দাকে এখন আর কেউ গ্রামে দেখতে পায় না। লোকে বলে সেই ঘটনার পর সে নাকি পাগল হয়ে গিয়ে গ্রাম সংসার সব কিছু ছেড়ে কোথাও চলে গেছে। তার হদিশ আজ আর কেউ দিতে পারে না। সৌদামিনীর কথা শুনে আমার মনটা বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠলেও তারপরেই যেন মনে হলো সৌদামিনী যেরকম বলছে ব্যাপারটা হয়তো অতটাও সহজ নয়। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন বারবার করে ঘুরপাক খাচ্ছিল, যদি মন্দাকিনীর স্বামীর দেখা সেই অশরীরী প্রেতাত্মা নিছক শারীরিক টানেই সৌদামিনীর জামাইবাবুকে নিজের কাছে টেনে আনতে চায়, তবে সে কি তার প্রতিদানে ওকে অনেক সোনা দিতে পারে? কোনো সাধারণ পিশাচিনী তো তা পারে না। এই কাজ একমাত্র করতে পারে কোনো যক্ষিণী, নিজের ইচ্ছামতো কার্য সম্পাদনের পরিবর্তে বিপুল ধনরাশি দান করতে তারা সক্ষম। কিন্তু যদি তাই হয় তবে সে তো সৌদামিনীর জামাইবাবুকে এত সহজে ছেড়ে দেবে না। এরকম বহুবার দেখা গেছে, শারীরিক মোহের বন্ধনে কারোর প্রতি কোনো যক্ষিণী আকৃষ্ট হলে তাকে শেষ করে দেওয়ার আগে পর্যন্ত সে নিস্তার দেয় না। যাই হোক, সেই মুহূর্তে আমাদের প্রাথমিক কাজ সেই খেপি মায়ের মন্দির এবং দেবী বিগ্রহ দর্শন করা। আমার মন বলছিল যে এই মন্দিরে মন্দাকিনী একবার না একবার আসবেই। হয়তো সে আমাদের সেখানে আসার আগেই এসে গেছে, কিন্তু সে আসবে সম্পূর্ণ অলক্ষ্যে। একেবারে নিচের চাতালে প্রণাম জানিয়ে আমি আর সৌদামিনী পায়ে পায়ে উঠে এলাম মন্দিরের উপরের অংশে। প্রায় 10-12টা সিঁড়ি পার হয়ে তারপরে উপরের চাতাল। সেই চাতাল থেকে সরাসরি মন্দিরের গর্ভগৃহ দেখতে পাওয়া যায়। এই ভাবনা থেকে যখন আমরা সেই চাতালের দিকে উঠে আসছি, ঠিক তখনই আমি দেখতে পেলাম আমাদের থেকে কিছুটা দূরে সিঁড়ির মাঝ বরাবর একজন অপরূপা সুন্দরী রমণী বসে আছে, আর চোখে আমাদের দিকেই দেখছে। আমাদের সিঁড়ির সেই ধাপগুলো সম্পূর্ণ করে উপরের চাতাল অবধি আর ওঠা হলো না। তার আগেই দেখলাম মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করে দিয়ে একজন পুরোহিত স্থানীয় মানুষ মন্দির থেকে বেরিয়ে আসেন, আর আমাকে দেখে কেমন যেন চমকে উঠলেন। তারপর প্রায় ছুটতে ছুটতে আমার কাছে এগিয়ে আসেন। আমার দুটো হাত ধরে মিনতির সুরে বললেন, আপনি এসেছেন তান্ত্রিক ঠাকুর। ছেলেটির বয়স বেশি নয়,
বড়জোর 30 থেকে 32-এর মধ্যে বয়স, কিন্তু ছেলেটি এভাবে আমার দিকে ছুটে আসায় আমি কিছুই প্রায় বুঝলাম না। ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, আর সেই ছেলেটি আমার কাছে এসে বলল, তান্ত্রিক ঠাকুর, আমি এই মায়ের মন্দিরের পূজারী, তবে নিত্য পূজার কাজ করেন আমার বাবা। ওনার নাম ঋষিকেশ ব্রহ্মচারী, আমার নাম সদানন্দ। আসলে বাবার গত 3 দিন যাবৎ শরীর অত্যন্ত খারাপ হওয়ায় মন্দিরের নিত্য পূজার কাজ আমিই করতে এসেছি। আর বাবা আমাকে বলেছেন আজ আপনি মন্দিরে আসবেন, আর আপনি এলে মায়ের দর্শন করার পর আমি যেন আপনাকে তার কাছে নিয়ে যাই। আমি আজ এই মন্দিরে আসব সেটা তো আগে থাকতে কোনো পরিকল্পনা করা ছিল না। তাহলে তোমার বাবা সে কথা জানতে পারলেন কি করে? আমি সে কথা জানি না তান্ত্রিক ঠাকুর। সকালে যখন আমি মন্দিরে আসছি তখনই আমার বাবা আমাকে এই কথা বলেছেন। কি করে তিনি তা জানতে পারলেন জিজ্ঞাসা করাতে উনি এক অদ্ভুত কথা আমায় বললেন। বাবা বললেন, শোনো খোকা, কাল মাঝরাত্রে আমার কাছে খেপি মা এসেছিলেন। তিনি আমাকে বলেছেন আজ সকালে মন্দিরে একজন বিশেষ মানুষ আসবেন, তার সঙ্গে আমার দেখা করাটা ভীষণ প্রয়োজন। আমি তখন বাবাকে জিজ্ঞাসা করি, আপনাকে এ কথা কে বলেছেন? আপনি কি রাতে কোনো স্বপ্ন দেখেছেন? না, স্বপ্ন নয়। স্বপ্ন হলে আমি নিজেও সে কথার উপর এতটা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারতাম না, কিন্তু নিজে খেপি মা এসেছিলেন সশরীরে, উনি আমাকে সে কথা বলেছেন। বাবার কথা শুনে আমি আর ওনার মুখের ওপর কিছু বলিনি, শুধু সম্মতি জানিয়ে বলেছি, ঠিক আছে, যদি বিশেষ কেউ সত্যিই আজ মন্দিরে আসেন তবে আমি অবশ্যই তাকে ওনার কাছে নিয়ে যাব। আমি সারাদিন মন্দিরে তার জন্যই অপেক্ষা করছি। সাধারণ গ্রামবাসীরা যেমন প্রতিদিন আসে সেরকম আজও এসেছে। তাদের সকলকেই আমি প্রায় চিনি। আর বেলা প্রায় পড়ে এলে এই আপনি এলেন। আমি জানি বাবা আপনার কথাই আমাকে বলেছেন। জানো বিভূতি, তখনও অবধি সবকিছুই আমার কাছে যেন একটা ঘোরের মতো মনে হচ্ছিল। আমার যেই সময় কলকাতা ফিরে আসার কথা ছিল সেই সময় আমি গিয়ে পৌঁছালাম এমন একটা জায়গায় যেখানে যাবার জন্যে আমার কোনো রকম পরিকল্পনাই ছিল না। অথচ আমি গিয়ে শুনলাম আমি যে সেখানে যাব সেটা নাকি এই খেপিমার মন্দিরের পুরোহিত মশাই আগে থাকতেই জানতেন। ব্যাপারটা আমারও বেশ অদ্ভুত লাগলো। সে তো ঠিকই ঠাকুর মশাই, আপনার কাছে ঘটনার বিবরণী শুনতে শুনতে আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আপনারা কি ওই মন্দিরে সৌদামিনীর দিদিকে দেখতে পেয়েছিলেন? একদম সঠিক কথাই বলেছ। আমার মাথার মধ্যেও সেই একই কথা ঘুরছিল। আমি তখনই সেই সদানন্দ পুরোহিতকে সেই কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা পুরোহিত মশাই, আপনার বাবা যখন আমাকে ওনার কাছে যেতে বলেছেন তখন আমি নিশ্চয়ই যাব, তবে তার আগে একবার মায়ের দর্শন করে নিই। আর দ্বিতীয় কথা, আচ্ছা এখানে কি সৌদামিনীর দিদি আজ এসেছে? কই না তো, ওর দিদিকে তো আমি চিনি, তাকে তো আমি আজ মন্দিরে আসতে দেখিনি। আগে বাবার সময় উনি অনেক আসতেন মন্দিরে, কিন্তু এখন আর আসেন না বহুদিন। তা বছরখানেক তো হবেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মন্দিরের ভিতরে নিয়ে চলুন। সেই ভালো, আপনি আসুন। মায়ের ভোগ সবে হয়েছে, আপনি এসে মায়ের দর্শন করুন। জানেন তো আমাদের মা ভীষণই জাগ্রত। আমি সম্মতি জানিয়ে মন্দিরে ঢুকে গেলাম, আর আমার পিছু পিছু সৌদামিনীও মন্দিরের ভিতরে ঢুকে এলো। আমার সামনে তখন খেপি মায়ের পাথরের বিগ্রহ, রক্তচন্দন আর সিঁদুরের গভীর প্রলেপ সেই প্রস্তর বিগ্রহের ওপরে, আর তার ওপর রক্ত জবার মালা পরানো। খুব সত্যি কথা বলতে কি, দেবী বিগ্রহের আকৃতি খুব বড় না হওয়ায় আর এত মালা আর ফুলের মধ্যে আমি খুব ভালো করে বিগ্রহটি দেখতে পাচ্ছিলাম না। সাধারণ নানা গ্রাম্য লোকদেবীর মন্দির যেরকম হয় এক্ষেত্রেও আমার সেই রকমই মনে হলো। লোকমুখে দেবীর কথা বর্ণনা করতে করতে হয়তো দেবীর মাহাত্ম্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এই দেখুন, এই আমাদের মা। এই গ্রামের মানুষ মাকে খুব মানে।
প্রতি বছর দুর্গা অষ্টমীর দিন এখানে এখনো মহিষ বলির প্রচলন আছে। তবে এই মন্দিরের সব থেকে বিশেষ পুজো হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে, গুপ্ত নবরাত্রি। 9 দিন ধরে দেবীর অর্চনা হয় এখানে। সে এক ইলাহি ব্যাপার। গোটা গ্রাম ভেঙে পড়ে মন্দিরে, মায়ের ভোগ খায় গ্রামের প্রতিটা মানুষ। আর জ্যৈষ্ঠ অমাবস্যার দিন এখানে হয় এক বিশেষ পুজো। তবে সে পুজো গুপ্ত, সেখানে বাইরের কারোর ঢোকার সুযোগ থাকে না। আচ্ছা, খুবই ভালো কথা। আচ্ছা, আপনাদের এই খেপি মাকে, ইনি কি কোনো লৌকিক দেবী, নাকি এই মন্দিরের কোনো পুরনো ঐতিহ্য আছে? দেখুন, এত আমি জানি না। যদি মন্দিরের কোনো পূর্ব ইতিহাস থেকে থাকে তবে সে আমার বাবাই বলতে পারবেন। আমরা তো এখান থেকে ওনার কাছেই যাব। আপনি না হয় ওনাকেই সে কথা জিজ্ঞাসা করে নেবেন কোন। আমি বুঝতে পারলাম এই নবীন পুরোহিত মশাই মন্দিরের পুরনো ইতিহাস বিশেষ কিছুই জানেন না। আর সব থেকে বড় কথা হলো, ওনার বাবা মানে ঋষিকেশ পুরোহিত মশাই যেহেতু আমাকে যেতে বলেছেন, তখন তো ওনার কাছে যেতেই হবে। তাই ঠিক করলাম ওনাকেই যা জিজ্ঞেস করার তা করব, যদি উনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমারও তাই মনে হয় তান্ত্রিক ঠাকুর। আমরা সেই সময় মন্দিরে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সদানন্দ পুরোহিতের সঙ্গে তার বাড়ি চলে গেলাম। ওর কথা অনুসারে ওর বাবা শ্রীযুক্ত ঋষিকেশ ব্রহ্মচারী আমাদের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সত্যি বলতে কি, গিয়ে দেখলামও ঠিক তাই। সদানন্দর বাবা ঋষিকেশ পুরোহিতের যথেষ্ট বয়স হয়েছে, তার সঙ্গে শরীরের অবস্থাও একেবারেই ভালো নয়। আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম জানাতেই ভদ্রলোক আমার কাছে এগিয়ে এলেন আর আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে আমার মুখের দিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলেন। আমি বেশ বুঝতে পারলাম ওনার এই তাকিয়ে থাকার মধ্যে কোনো একটা নির্দিষ্ট কারণ নিশ্চয়ই আছে। আর সেই কারণেই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি দেখছেন ঠাকুরমশাই? দেখেছি বাবা, দেখেছি। আমার খেপিমা আমাকে যা যা বলে দিয়েছেন সেইগুলো সব একটা একটা করে মিলিয়ে নিচ্ছি। তার কারণ হিসেবে কিছু একটা বলতে গিয়েও তিনি হঠাৎ করে চুপ করে গেলেন আর ওনার অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে আবারও আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। প্রথমে আমার একটু অস্বস্তি হলেও আমি বুঝতে পারলাম উনি যেন ওনার চোখ দিয়ে আবার মস্তিষ্কের ভিতরটা পড়ার চেষ্টা করছেন। তাই কিছুক্ষণ বিরাম দেবার পর আমি আবারও জিজ্ঞেস করলাম, কি কারণ সেটা বললেন না তো? লোভ বাবা, লোভ। তোমার মনে লোভের ছিটে ফোটাও আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। যদি তা থেকে থাকে তবে তুমি এ কাজ করতে পারবে না। যদি যাও তবে নিশ্চিত মৃত্যু তোমার জন্য অপেক্ষা করে থাকবে। তুমি সফল তখনই হতে পারবে যখন তোমার মন হবে সম্পূর্ণ নির্লোভ। কামিনী কাঞ্চন জীবন থেকে ত্যাগ করা আর মন থেকে ত্যাগ করা দুটো এক জিনিস নয়, সেটা তো তুমি জানোই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কামিনী কাঞ্চনের প্রতি মোহ আমি মন থেকেই ত্যাগ করেছি। মা মধুসুন্দরী দেবীর কৃপায় আমার যেটুকু আছে তাতে আমার দুবেলা অন্য সংস্থানের ব্যবস্থা হলেই হলো, তার বেশি আমার কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, সেটাই দেখছি বাবা। খেপিমা আমাদের সেই রকমই বলেছেন, তুমি হবে সম্পূর্ণ নির্লোভ। এবারে আপনি দয়া করে বলুন এই খেপিমার রীতিবৃত্ত, আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি কোন কাজের কথা বলছেন। শোনো বাবা তারানাথ, তোমাকে কয়েকটা ব্যাপার এবার পরিষ্কার করে জানাই, কারণ এটা জানাটা তোমার দরকার। আমাদের এই খেপিমা আসলে এখানকার রাজার মেয়ে ছিলেন। শোনা যায় বহু প্রাচীনকালে
তা অন্তত পক্ষে আজ থেকে 100-150 বছর তো হবেই। এই সময়কার কথা। এই অঞ্চলে তখন রাজত্ব করতেন রাজা প্রতাপ বর্মন। তারপরই আর তারই মেয়ে ছিল পদ্মজা। রাজা মশাইয়ের একমাত্র মেয়ে হওয়ায় সে ছিল সকলের অত্যন্ত আদরে। তখন এখানে, মানে এখন যেখানে তোমরা মন্দির দেখে এলে, সেখানে একজন বৃদ্ধ সাধু বাবা এসে বাস করতেন। এই স্থান সেই সময় ছিল জঙ্গলপূর্ণ শ্মশান। শোনা যায় এখানে সাধারণ মানুষ রাতের বেলা তো কাঞ্ছার, দিনের বেলাতেও আসতে ভয় পেত। গ্রামের কেউ মারা গেলে তাকে কোনো মতে এসে দাহ করে দিয়ে গ্রামের লোকেরা ফিরে যেত শ্মশান ভূমি থেকে। আর সেইখানেই এসে থাকতে শুরু করেন সেই সাধু। পিশাচ সাধনাই ছিল তার মূল লক্ষ্য। গ্রামের লোকেরা মৃতদেহ দাহ করার সময় এই শ্মশানে এলে তাকে 2-1 চোখে দেখা দেখতে পেয়েছিল, কিন্তু গ্রামের লোকালয়ে কেউ তাকে কোনোদিন যেতে দেখেনি। হঠাৎ করেই সেই সাধু বাবা একদিন চড়াও হন রাজা মশাইয়ের কাছে এসে। দিনটা ছিল পদ্মজার 5 বছরের জন্মদিনের দিন। সেদিন সেই সাধু বাবা সরাসরি রাজা মশাইয়ের থেকে পদ্মজাকে দাবি করেন। ওনার যুক্তি ছিল পদ্মজার জন্ম কোনো সাধারণ স্বাভাবিক নিয়মে হয়নি। উনি এও বলেন তার আরাধ্যা দেবী আদি শক্তি মহামায়া নিজে জন্ম নিয়েছিলেন রাজকন্যা পদ্মজা রূপে। তাই রাজা মশাইয়ের উচিত সেই মুহূর্তে পদ্মজাকে সেই সাধুর হাতে তুলে দেওয়া। বুঝতেই পারছ, এহেন কথা শুনে ওই বিশেষ উৎসবের দিনে রাজবাড়িতে কি ভয়ঙ্কর পরিস্থিতির সূত্রপাত হতে পারে। আর হলো ঠিক তাই। এবার ফলস্বরূপ যেটা হলো সেটা একেবারে অনুচিত কাজ ছিল। রাজা মশাই সেই সাধুর কথায় এতটাই ক্রুদ্ধ হয়ে ওঠেন যে তাকে যার পর নাই অপমান করে সেদিনকার মতো রাজবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। কিন্তু সেই সাধু বাবা তার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। তিনি পদ্মজাকে ওনার সঙ্গে নিয়ে যাবার জন্য বদ্ধপরিকর ছিলেন। শোনা যায় তিনি তার নিজের হাতের ত্রিশূল রাজবাড়ির সিংহদ্বারের মাঝখানের মাটিতে পুঁতে দিয়ে চিৎকার করে বলেছিলেন, রাজা, তুই আমাকে এত বড় অপমান করলি, আমি তোর জন্য বিন্দু মাত্র রাগ করিনি, কিন্তু তুই আমার আরাধ্য মাকে আমার থেকে দূরে করে দিতে চাইছিস। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমার এই ত্রিশূল যতদিন এই সিংহদ্বারে পোঁতা থাকবে ততদিন তোর এই রাজবাড়ির দরজা বন্ধ হবে না। একমাত্র যেদিন মা পদ্মজা নিজের হাতে এই ত্রিশূল মাটি থেকে তুলবেন সেদিনই তোর বাড়ির দরজা বন্ধ হবে। আর সেই দিন তোকে মেনে নিতেই হবে তোর মেয়ে কোনো সাধারণ মানবী নয়, সে সাক্ষাৎ দেবী বগলামুখীর অংশ। দেবী বগলামুখী? তিনি তো 10 মহাবিদ্যার অন্যতম তান্ত্রিক দেবী। হ্যাঁ, দেবী বগলামুখী। সেই সাধু সেই রকমই বলেছিলেন। আর রাজা তার কথায় বিশেষ গুরুত্ব না দিলেও বাস্তবে কিন্তু তাই হয়েছিল। ওই সাধু সেই স্থান পরিত্যাগ করে চলে গেলে রাজা তার সমস্ত শক্তি দিয়ে ওই ত্রিশূল মাটি থেকে তুলে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয় না। এমনকি এই রকম শোনা যায় রাজা তার হাতিশাল থেকে 10টা হাতি দিয়ে মোটা দড়িতে বেঁধে সেই ত্রিশূল তুলে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তার এক চুলও তাতে নড়ানো যায়নি। সেই ত্রিশূলের কারণেই সিংহদ্বার বন্ধ করাও সম্ভব হয়নি।
রাতে সেই সিংহদ্বারে যে যে প্রহরীরা পাহারা দিত তারা প্রত্যেকেই বলেছিল তারা অনেক রাতে সেই ত্রিশূলের চারপাশে ভয়ঙ্করী এক দেবীকে ক্রোধে গর্জন করতে করতে নৃত্য করতে দেখেছে। বেশ কিছু প্রহরী তাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর না হলে সজ্ঞানহীন হয়ে পড়ে। প্রতিদিন সকালে রাজার কাছে এই একই খবর যেতে থাকে, আর এইভাবে কিছুদিন যাওয়ার পর রাজা বুঝতে পারেন সেই সাধু মহারাজের কথা সম্পূর্ণ ভুল ছিল না। শুধুমাত্র ক্ষমতার বলে বলীয়ান হয়ে তাকে অগ্রাহ্য এবং অপমান করে রাজা এক ভয়ঙ্কর ভুল করে বসেছেন। কিন্তু তা সত্ত্বেও তার আদরের মেয়ে পদ্মজাকে সেই শ্মশান নিবাসী ভয়ঙ্কর সাধুর হাতে তুলে দিতে রাজা একেবারেই রাজি ছিলেন না। কিন্তু তিনি এ কথাও বুঝতে পারেন এই সমস্যার সমাধান তাকে করতে হতো। অবশেষে লোক পাঠিয়ে তিনি শ্মশানের সেই সাধু মহারাজকে আবার ডেকে আনতে চান। কিন্তু সেই সাধু মহারাজ তখন আর রাজার ডাকে সাড়া দেন না। তীব্র অপমানের জ্বালা তখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাজবাড়ি থেকে ফিরে আসার পর সেই সাধু মহারাজ তার আরাধ্য বগলামুখী দেবীর কঠোর সাধনায় নিজেকে ডুবিয়ে দেন। আর পদ্মজা, তার কি হলো? এ কি বলেছ? এই পদ্মজা তখন এতটাই ছোট যে তার ভিতরে কিছু বোধ তৈরি হওয়া স্বাভাবিক নয়। সে তখন রাজবাড়ির অন্দরমহলে নিজের খেলনা এবং পুতুল নিয়েই মেতে রয়েছে, একেবারে 5টা স্বাভাবিক মেয়ের মতোই। এইভাবে আরো প্রায় মাস 4 কাটার পর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাজা মশাই তখন তার রাজসভায় প্রজাদের সঙ্গে কথা বলছে। হঠাৎ করে একজন প্রহরী এসে খবর দেয় সেই সাধুর পুঁতে রাখা ত্রিশূল আর সেখানে নেই। তারা প্রাথমিকভাবে ব্যাপারটাতে আনন্দিত হলেও কোনো এক অজানা আশঙ্কায় রাজা মশাইয়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার কারণ ওনার মনে পড়ে যায় সাধু মহারাজের বলে যাওয়া সেই কথা, একমাত্র পদ্মজা ছাড়া ওই ত্রিশূল তো আর কেউ তুলতে পারবে না। আর ঘটেছিল ঠিক তাই। মাঝের এই সময়টাতে রাজা মশাই তার সর্বশক্তি দিয়ে ওই ত্রিশূল তুলে ফেলার চেষ্টা করলেও সফল হতে পারেননি। তাহলে হঠাৎ করে সেদিন ত্রিশূল কোথায় গেল? সিংহদ্বার থেকে সে ঘটনাটা নিজের চোখে চাক্ষুষ করার পর রাজা মশাই খোঁজ শুরু করলেন তার কন্যা পদ্মজার। আর দেখা যায় ঠিক যে ভয়টা উনি পেয়েছিলেন সেটাই হয়েছে। গোটা রাজবাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পদ্মজাকে পাওয়া যাচ্ছে না। রাজা মশাই আর ওনার স্ত্রী রানী পদ্মাবতী তখন পাগলের মতো এদিক ওদিক ছুটছেন। শেষে ছুটে গেলেন শ্মশানের সেই সাধুটার কাছে। আর সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখেন। তারা দেখেন সেই সাধু তখনও গভীর সাধনায় মগ্ন। তার সামনে তার আরাধ্যা মা বগলামুখীর উদ্দেশ্যে নিবেদিত সেই প্রসাদের থালা তখনও পড়ে রয়েছে, যার সমস্ত খাবারই তখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর পদ্মজা পরম মমতায় সেই থালা থেকে খাবার তুলে নিজের মুখে নিয়ে খাচ্ছে। ভক্তির নিবেদন করা প্রসাদ যে তার ভগবানের কাছে কতটা প্রিয় এটা সেই উপলব্ধি করতে পারবে যে তার নিজের অন্তরে ভগবানের অস্তিত্বকে উপলব্ধি করতে পেরেছে। না হলে বাকি জগৎ সে অপার্থিব মহিমা
কখনো বুঝতে পারেনি আর পারবেও না। যেমন ক্ষমতার গর্বে অহংকারী রাজা বুঝতে পারেননি অত্যাচার বাস্তব স্বরূপ কি। যখন রাজার সেই ঘোর কাটল তখন অনেক দেরি হয়ে গেছে। রাজা মশাই নিজের চোখে দেখতে পান ছোট্ট পদ্মজা তখন এক অদ্ভুত কাণ্ড করে। তার ছোট্ট ছোট্ট পায়ে ধীরে ধীরে সেই সাধু বাবার মাথার উপর উঠে পদ্মাসনে বসে। তারপর ধীরে ধীরে সেই সাধুর দেহ মাটির তলায় প্রবেশ করতে থাকে, আর তার মাথার উপরে বিরাজ করেন ছোট্ট পদ্মজা। লোকমুখে কথাটা ছড়িয়ে পড়লে গোটা গ্রাম তখন সেই শ্মশানে ভেঙে পড়ে। তখন সবাই মা বগলামুখীর উদ্দেশ্যে জয়ধ্বনি দিতে থাকে, আর তারপর সেই স্থানেই তৈরি করা হয় আজকের এই মন্দির। তবে হ্যাঁ, রাজার অতুল ধন সম্পত্তি থাকলেও এই মন্দিরের জন্য রাজা মশাইয়ের থেকে একটি কানা করিও নেওয়া হয়নি। গ্রামের সাধারণ মানুষ নিজেদের সামর্থ্যে যতটুকু পারে সেইটুকু দিয়েই তৈরি হয় এই মাতৃ মন্দির। শোনা যায় পদ্মজা আর তার ভক্তকে ছেড়ে রাজসুখ ভোগ করতে ফিরে যাননি। সে সেই মুহূর্তে পাথরের ব্রহ্মশিলায় রূপান্তরিত হয়ে যায়। ওখানে আজকে যে দেবী বিগ্রহ তুমি দেখছো, এটাই হলো ওই ব্রহ্মশিলা পদ্মজা, যে আজও বিরাজ করছে তার ভক্তের ঠিক মাথার উপরে। তার মানে দেবীর যে বেদী তারই নিচে সমাধিস্থ হয়ে রয়েছেন সেই সাধু মহারাজ। হ্যাঁ তারানাথ, তুমি একদম সঠিক বলেছ। কিন্তু পুরোহিত ঠাকুর, এই সবই তো ইতিহাস, কিন্তু আজকের দিনে এসব আপনি আমায় কেন বলছেন? আজকে এই সমস্ত ঘটনার প্রাসঙ্গিকতা কি? প্রাসঙ্গিকতা আছে তারানাথ। তোমাকে এতক্ষণ আমি বললাম সেই পদ্মজার কথা, কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে সেই রাজা মশাইয়ের মধ্যে। সেদিনের সেই ঘটনার পর রাজা মশাইয়ের মধ্যে এক আমূল পরিবর্তন ঘটে যায়। উনি নিজের অহংকার সম্পূর্ণরূপে ত্যাগ করে এই শ্মশানেই থেকে যান। আসলে উনি পদ্মজাকে ওনার প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, তাই উনি পদ্মজাকে ছেড়ে যেতে পারেননি কোনোদিনও। এখানেই উনি নিজের বাকি জীবনটা কাটাবেন বলে মনস্থির করলেন। আর এখানেই বাধে বিপদ। ওনার যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, পদ্মজা ছিল ওনার একমাত্র কন্যা সন্তান, এবং সেও সেই ঘটনার পর প্রস্তরীভূত ব্রহ্মশিলা হয়ে এখানেই অবস্থান করে। ফলে রাজা মশাইয়ের অনুপস্থিতিতে রাজত্বের হাল ধরার আর কেউ ছিল না। ছিলেন একমাত্র রানী পদ্মাবতী। তিনি অসামান্য সুন্দরী হলেও রাজকার্য পরিচালনায় একেবারেই অপটু ছিলেন। ফলে ওনার অযোগ্যতার সুযোগ নিয়ে ধীরে ধীরে রাজত্বের সমস্ত ক্ষমতা হাতে তুলে নিতে থাকে রানী পদ্মাবতীর ভাই কালকেতু। অচিরেই তার অত্যাচার এবং দুর্নীতিতে এই রাজ্যে হাহাকার জেগে ওঠে। আমোত্তরা অভিযোগ করতে থাকেন কালকেতু নিজের ক্ষমতার বলে রাজকোষ থেকে মুটো মুটো সোনা রত্ন সামগ্রী আত্মসাৎ করছে। অর্থনৈতিক খাজনা আদায় করতে যে সাধারণ প্রজাদের ওপর জুলুম করত আর নির্বিচারে তাদের খুন করতেও দ্বিতীয়বার ভাবত না। তার উপরে অন্ধবিশ্বাসের কারণে রানী পদ্মাবতী তাকে কিছুই বলতে পারতেন না। কেউ কেউ অবশ্য এ কথাও বলতো কালকেতু নাকি কোনো এক পিশাচিনী বিদ্যার প্রয়োগে রানী পদ্মাবতীকে বশ করে রেখেছিলেন। এইভাবে বছর খানিকের মধ্যেই এখানকার রাজতন্ত্র ব্যবস্থা
সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। প্রজারা বিদ্রোহী হয়ে ওঠে বকলমে মহারাজ কালকেতুর বিরুদ্ধে। আর তখন আমাদের আসল মহারাজ রয়েছেন জঙ্গলে। শোনা যায় তখন নাকি একদিন রাত্রে ঘুমের মধ্যে মহারাজ পদ্মজাকে দেখতে পান। তখনই পদ্মজা ওনাকে অনুরোধ করে দেশের মানুষের স্বার্থে আর একবারের জন্য রাজত্বভার নিজের হাতে তুলে নিতে। আর সেই কথা মতো রাজামশাই ফিরে আসেন রাজবাড়িতে। কিন্তু ততক্ষণে সেই কালকেতু নিজের জাল এমন ভাবে বিস্তার করেছে যেখানে আমাদের রাজামশাইয়ের আর কিচ্ছুটি করবার নেই। ততদিনে রাজামশাইয়ের সমস্ত বিশ্বস্ত আমত্ত এবং অনুচরদের কালকেতু হয় বিতাড়িত না হয় হত্যা করেছে। রাজবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র কালকেতুর বসানো লোকজনই রয়েছে। আর সব থেকে বড় কথা হলো রাজামশাইকে কালকেতুর আগে যে সব থেকে বড় প্রতিরোধের মুখোমুখি করতে হলো সেটা হলো মহারানী পদ্মাবতী। পদ্মাবতী রাজামশাইকে চিনতে পেরে ওনাকে পরিষ্কার জানিয়ে দেয় যদি রাজামশাই কোনোভাবে ওনার স্নেহের কালকেতুর বিরোধিতা করেন তবে রানী পদ্মাবতী আত্মহত্যা করবেন। উনি ওনার ভাইয়ের প্রতি এতটা অন্ধ স্নেহ পরায়ণ ছিলেন যে রাজামশাইয়ের কথা উনি মানতে চাইছিলেন না। ওনার ভাই যে দেশের এত বড় ক্ষতি করছে জেনেও উনি ওনার ভাইয়েরই পক্ষ নিলেন। আর পুরো ব্যাপারটা বুঝতে পেরে অসহায় রাজা আবার ফিরে গেলেন শ্মশানে তার মেয়ের কাছে। আর এই রাজ্য তার কি হলো? রাজ্য পুনরুদ্ধার করা যে একাকী রাজার পক্ষে সম্ভব ছিল না তারানাথ। প্রতিটা পদক্ষেপে ওনাকে চূড়ান্ত বিরোধিতার মধ্যে কাজ করতে হয়েছিল। শোনা যায় উনি নাকি ওনার বিশ্বস্ত আমত্তদের বলেছিলেন সে সময়ে যদি রাজবাড়িতে উনি বেশি দিন থাকতেন তবে ওনাকে হয়তো কালকেতুর চক্রান্তে গুপ্ত শত্রুর হাতে প্রাণ হারাতে হতো। সর্বদিক বিবেচনা করে উনি শ্মশানে পদ্মজার কাছে ফিরে যাওয়াই সঠিক মনে করেন। এখানে উনি একাকী হলেও উনি বুঝতে পারতেন পদ্মজার দৈব শক্তির সুরক্ষা বলয় সব সময় ওনাকে রক্ষা করছে। তবে সেখানে ফিরে যাওয়ার আগে তিনি একটা কাজ করেছিলেন। রাজকোষের দরজা উনি এক গুপ্ত মন্ত্র বলে চিরতরে বন্ধ করে দেন যাতে ওই শয়তানের দল কোনোভাবেই ওনার সঞ্চিত ধন সম্পত্তি আত্মসাৎ করতে না পারে। কিন্তু আপনি তো বললেন সেই ধনসম্পত্তি কালকেতু আগেই তার নিজের করায়ত্ত করে ফেলেছিল। হ্যাঁ, তা তো সে করেছিলই, কিন্তু তারপরেও সেখানে যা অবশিষ্ট ছিল তার পরিমাণও নেহাত কম নয়। আর সেই কোষাগার রাজা চিরতরে বন্ধ করে দেন যাতে অন্তত পক্ষে সেই সম্পত্তি কালকেতুর হাত থেকে রক্ষা করা যায়। কিন্তু এতে ফল হলো বিপরীত। রাজা জঙ্গলে ফিরে এলেও কালকেতু যখন ব্যাপারটা জানতে পারে তখন সে তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে এসে হাজির হয়। রাজা মশাই আর তার সাথে গ্রামের নিরীহ প্রজাদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে সে। শুধুমাত্র ওই কোষাগারে সঞ্চিত অবশিষ্ট অর্থের লোভে নির্বিচারে হত্যা করে সাধারণ মানুষদের, সাধারণ প্রজাদের ঘরগুলোতে আগুন জ্বালিয়ে দেয় সে। আপনি বললেন রানী পদ্মাবতী তার বশবর্তী ছিলেন, কিন্তু গ্রামের বাকি প্রজারা তারা কালকেতুর বিরুদ্ধে কোনো প্রতিবাদ গড়ে তোলেনি? দেখো বাবা তারানাথ, যে কোনো নরাধম তার পাপের ঘোড়া সম্পূর্ণ করার আগে ঈশ্বর তার বিচার করেন না। ভগবান তাকে সুযোগ দেন নিজের ভুল বুঝতে পেরে পাপের পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসার জন্য।
কিন্তু সে যদি তাতেও কথা না শোনে, তখন ভগবান নিজেই তার শাস্তির বিধান করেন। গ্রামের মানুষেরা প্রতিবাদ যে করেনি তা নয়, কিন্তু কালকেতুর শক্তির সঙ্গে লড়ে ওঠার জন্য তা পর্যাপ্ত ছিল না। সকলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে কালকেতুর শাস্তির জন্য। তাহলে তারপর কি হলো? দেখো তারানাথ, তারপরে কালকেতুর কি হয়েছিল সে কথা আমরা কেউই জানি না। একদিন গোধূলি বেলায় তাকে দেখা যায় মৃত অবস্থায় ওই পদ্মদিঘির পাড়ে পড়ে থাকতে। তবে তার মৃত্যু ছিল ভয়ঙ্কর, তা তার মৃতদেহ দেখেই বোঝা গিয়েছিল। ওর মুখ থেকে ওর জিভ বের হয়েছিল, আর মাথায় কোনো কিছু ভারী বস্তুর আঘাতে ওর মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। মুখ থেকে জিভ বার হয়েছিল আর তার সাথে সাথে মাথায় আঘাত লেগেছিল, তার মানে কি? আমি বুঝতে পেরেছি তারানাথ, তুমি যে সন্দেহ করছো আমাদের সকলেরই সেটা মনে হয়েছিল। এই কাজ একমাত্র মা বগলামুখী করতে পারে। শত্রুকে তার জীব আকর্ষণ করে মাথায় গদার সাহায্যে নাশ করাই মায়ের স্বাভাবিক রূপ বর্ণনায় বলা আছে। তাই আমরা বুঝতে পেরেছিলাম নিশ্চিতভাবে পদ্মজা নিজে এসেছিল সেই ভয়ঙ্কর শয়তানটার শাস্তির বিধান করতে। আর দেবীর অনুগ্রহেই আমাদের গ্রাম সেদিন নরাধমের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল। আর রানী পদ্মাবতী, তারপর তার কি হলো? দেখো তারানাথ, এই সবই তো বহু পুরনো দিনের কথা। এই গ্রামের লোকশ্রুতি হিসেবে মুখে মুখে চলে আসছে, তাই বিস্তারিত আমিও জানিনি। তবে এইটুকু শুনেছি ভাতৃস্নেহে অন্ধ পদ্মাবতী নাকি কালকেতুর এরকম নিদারুণ মৃত্যু চাক্ষুষ করার পর মানসিকভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে শুধুমাত্র তার ভাইকে দেওয়ার জন্য পাগলের মতো রাজার সেই রাজকোষ খোলার চেষ্টা করতে থাকে। তার মনে বিশ্বাস ছিল তার ভাই তখনও বেঁচে আছে, আর রাজকোষ খোলা সম্ভব হলে সে তার ভাইকে নিজের হাতে করে তুলে দেবে। কিন্তু বাস্তবে তার হয়নি। আজ যেখানে তুমি আমাদের খেপি মায়ের মন্দির দেখছো, সেই মন্দিরের সামনে চত্বর একদিন রক্তে লাল হয়ে উঠেছিল কালকেতুর হিংস্র মানসিকতার কারণে। তবু সে সফল হতে পারেনি। যেমন সে পায়নি এই শ্যাম সুন্দরগড় রাজত্বের ওপর অধিকার, ঠিক তেমনি সে পারেনি রাজকোষ খুলে তার সম্পূর্ণ ধন সম্পত্তি নিজে গ্রাস করতে। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু এবার আমায় বলুন তো, এই সবই তো বহু প্রাচীন কথা। আজ হঠাৎ করে এই সব আপনি আমাকে কেন বলছেন? দেখো তারা না, আজ প্রয়োজন হয়ে পড়েছে এই রাজকোষের উদ্ধারে। তুমি তো জানোই এখন এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা একদমই ভালো না। গত 5 বছর ভয়ঙ্কর অনাবৃষ্টির কারণে চাষ হয়নি। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর সেই কারণেই খেপি মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন ওই রাজার রাজকোষ খুলে তার মধ্যে থাকা সম্পত্তি আমি যেন গ্রামের মানুষদের মধ্যে অল্প অল্প করে বিলিয়ে দিই। সাথে সাথে মা এই কথাও বলেছেন তুমি আসবে, আর তোমার হাত দিয়েই ওই রাজকোষ খোলার কাজ সম্ভব হবে। যা বহুদিন আগে রাজা মশাই কোনো এক মন্ত্র বলে বন্ধ করে দিয়ে গেছেন। এবার আশা করি তোমার মনে আর কোনো সন্দেহ নেই। এখানে তোমাকে আমি আসতে কেন বলেছি সেটা বুঝতে পারছো তো? দেখুন পুরোহিত ঠাকুর, আমার এই গ্রামে আসার কারণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
আমি এই রাজা বা তার পুরনো লুকোনো সম্পত্তি এইসবের ব্যাপারে কিছুই জানি না। আমি এখানে এসেছিলাম আমার এক যজমানের স্ত্রী সৌদামিনীর দিদিকে কোনো এক পৈশাচিক ঘটনার কবল থেকে মুক্ত করার জন্যে। শুনেছি সেও নাকি এই খেপি মায়ের মন্দিরে খুব আসত, আর আমার বিশ্বাস সে আবার এই মন্দিরে ফিরে আসবে। সৌদামিনী দিদি খেপি মায়ের মন্দিরেই আছে তারা না। ওর সাথে ঘটা সমস্ত ঘটনাই আমি জানি। তুমি নিশ্চয়ই জানো ওর স্বামীকে যে যক্ষিণী অসীম সোনাদানা দান করবার কথা বলেছিলেন, সে আসলে রাজা মশাইয়ের সেই রাজকোষের কথাই বলছে। আমার স্ত্রীর বিশ্বাস কালকেতু এখনো পর্যন্ত ওই ধনু সম্পত্তির মোহ ত্যাগ করতে পারিনি। এসব তারই চক্রান্ত। কিন্তু আপনি যে বললেন কালকেতু মা বগলামুখীর হাতে নিহত হয়েছিল। তা হয়তো হয়েছিল, কিন্তু তার মুক্তি হয়নি। সেই ধনু সম্পত্তির প্রতি অসীম লোভ তাকে ফিরে যেতে দেয়নি আত্মার উত্তরণের পথে। ঠিক যেমন ভগবান নারায়ণের অবতারের হাতে মৃত্যু হওয়া সত্ত্বেও হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ আবারও ফিরে এসেছিল রাবণ এবং কুম্ভকর্ণ রূপ নিয়ে, কিংবা দাপরের দন্তবক্র এবং শিশুপালের রূপে। এ ঠিক সেই রকমই বলতে পার। আর ওর সে ফিরে আসার কারণেই আজ পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠেছে। মন্দাকিনী মন্দিরে আছে মানে? আর সেই যক্ষিণী সে কে? সেই যক্ষিণী এতদিন ওই ধনু সম্পত্তি রক্ষা করে এসেছে তারানাথ, কিন্তু এবার তাকে তার নিজের লোকে ফিরে যেতে হবে। কিন্তু মা বগলামুখী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথ উপযুক্ত মানুষের হাতে না দেওয়া পর্যন্ত সে তার দায়িত্ব থেকে মুক্তি পাবে না। তাই তোমার কাজ হলো তার থেকে রাজকোষের দায়িত্ব বুঝে নিয়ে তার ফিরে যাওয়ার পথ সুগম করা। কিন্তু বিনিময়ে সেই যক্ষিণী কি চায়? তুমি তো জানো তারানাথ, যক্ষিণীরা কিসে তৃপ্ত হয়, তাদের কি চাহিদা? একমাত্র শারীরিক সম্ভোগে তৃপ্ত হলেই সে তোমাকে রাজকোষের হদিশ বলতে পারে, না হলে কিছুতেই নয়। আপনি কি বলছেন পুরোহিত ঠাকুর? আপনি খুব সম্ভবত আপনার এই শ্যামসুন্দর গড়কে রক্ষা করার তাগিদে বাস্তবতা থেকে বিস্মৃত হয়েছেন। আমি এখানে এসেছিলাম ওই মন্দাকিনীকে সাহায্য করার জন্যে, কিন্তু এখন আপনি যা বলছেন তা কিন্তু মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আমার গৃহে আমার স্ত্রী আছেন, আর আমি তার প্রতি দায়বদ্ধ। আপনি আমায় ক্ষমা করবেন পুরোহিত ঠাকুর, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমার কথা তুমি ভালো করে চিন্তা করে দেখো তারানাথ। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই কাজ সেই করতে পারবে যার মনের ভিতর কামিনী এবং কাঞ্চনের প্রতি কোনো লোভ নেই। নিশ্চিত হবার পরেই আমি তোমাকে এই কাজের দায়িত্ব দিতে চেয়েছি। যদি সত্যি কথা বলো তাহলে আমি নয়, আমাদের খেপি মা তোমাকে এর জন্য নির্বাচিত করেছেন। তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলছি? বুঝলে বিভূতি, সেই পুরোহিত ঠাকুরের কথা শুনে আমার মাথায় তখন এমন আগুন জ্বলে ওঠে যে আমি আর কিছুই ভালোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। তাই সেই মুহূর্তে আর ওনার সাথে কোনো কথা না বলে আমি সরাসরি সেখান থেকে বের হয়ে চলে আসি। আর ওনার ঘর থেকে বের হয়ে আসার পর দেখতে পাই সৌদামিনী অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সে হয়তো মনে অনেক আশা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমাকে এভাবে রাগ করে বেরিয়ে আসতে দেখে সে কিছুটা বিচলিত হয়ে আবার আমার সাথে সাথে ছুটে এলো। কি হলো তান্ত্রিক ঠাকুর, আপনি এইভাবে চলে যাচ্ছেন কেন? আমার মনে আছে আমি খুব রাগ করেই ওকে উত্তর দিলাম, দেখো সৌদামিনী মা, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য এখানে আসবো ভেবেছিলাম, কিন্তু এই পুরোহিত ঠাকুর
এই পুরোহিত ঠাকুর আমাকে যে কাজ করতে বলছেন তা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার এই ব্যাপারে কিচ্ছু করার নেই, তাই আমি ফিরে যাচ্ছি। তাহলে আমার দিদিটার কি হবে তান্ত্রিক ঠাকুর? আমি বুঝতে পারলাম আমার কথা শুনে সৌদামিনী মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু সত্যি বলতে কি, পুরোহিত ঠাকুরের কথার মতো কাজ করা আমার পক্ষে তখন সম্ভব ছিল না। এই শ্যামসুন্দরগড়ের আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যে সেই রাজকোষের মধ্যে সঞ্চিত সম্পদের প্রয়োজন থাকতে পারে, কিন্তু তার জন্যে আমাকে সেই যক্ষিণীর উগ্র শারীরিক কামনার তৃপ্তি সাধন করতে হবে, এ কথা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তবে আমি যখন সেখান থেকে বের হয়ে আসছি তখন আমি শুনতে পেলাম ঘরের ভেতর থেকে ঋষিকেশ পুরোহিত চিৎকার করে সৌদামিনীর উদ্দেশ্যে বলছেন, ওরে যেতে দে মা, ওরে যেতে দে। খেপিমা যখন ওকে এই কাজ করতে বলেছে তখন ওকে ফিরে আসতেই হবে। আমার কথার অর্থ যখন ও বুঝতে পারবে তখন ও নিজে থেকেই ফিরে আসবে। ওকে এখন ছেড়ে দে মা। ঋষিকেশ পুরোহিতের কথা শুনে আমার মাথার ভিতরে আবার যেন আগুন জ্বলে উঠল। আমি অত্যন্ত বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে শুনতে পেলাম আবারও তিনি বলছেন, তোর দিদির আহুতি অর্পণ এখনো সম্পূর্ণ হয়নি, তাই তারানাথ সত্যটা বুঝতে পারছে না। যে মুহূর্তে তার দিদির আহুতি সম্পূর্ণ হবে তখনই তারানাথ খেপি মায়ের আসল স্বরূপ বুঝতে পারবে। ও নিজে থেকেই ফিরে আসবে মায়ের চরণে। ঋষিকেশ পুরোহিতের বলা কথাটা শুনে আমি চমকে উঠলাম। কি বলতে চাইছেন উনি? আচ্ছা ঠাকুরমশাই, আমাকে একটা কথা বলুন। আপনাকে এই কাজের দায়িত্ব দেওয়ার আগে ওই ঋষিকেশ পুরোহিত নিশ্চিত করে বলেছিলেন আপনার কামিনী এবং কাঞ্চনের প্রতি কোনো মোহ নেই, কোনো লোভ নেই। প্রথমে শুনে যদিও মনে হয়েছিল সেটা সেই রাজকোষের সম্পর্কেই বলা, কিন্তু এখন মনে হচ্ছে কথাটা সেটা নয়। উনি হয়তো কামিনী হিসেবে নারী দেহ সম্ভোগের লালসার কথাই বলতে চেয়েছেন। একদম ঠিক কথাই বলেছ কিশোরী। আমি প্রথমে ওনার কথার অর্থ বুঝতে পারিনি। মন্দাকিনীর করা হোমের আহুতির কথা উনি বললেন সেটাও বুঝিনি। তবে কি মন্দাকিনী কোথাও আছে সেটা পুরোহিত মশাই জানেন, আর সে কোনো একটা হোম করে চলেছে। কিন্তু কিসের হোম, কার হোম? যে হোম শেষ না হলে আমি বাস্তবতাটা বুঝতে পারবো না। আমার সেই মুহূর্তে খুব সন্দেহ হয়েছিল ওনার বলা প্রতিটা কথার উপর। আর স্বীকার করতে অসুবিধা নেই, সেই সময় আমার মনে হয়েছিল উনি হয়তো বয়সের কারণে বৃথাই অর্থহীন প্রলাপ বকছেন। কিন্তু তারপর কি হলো? আপনার সঙ্গে সেই যক্ষিণীর দেখা হয়েছিল? সেটা যে হওয়ারই ছিল কিশোরী। যদি ঋষিকেশ পুরোহিতের কথাই ধরি তবে এই সব কিছুই ঘটেছিল ওনার আরাধ্য খেপিমার নির্দেশ মতোই। তাই তার নির্দেশ কি আর এত সহজে লঙ্ঘন করা যায়? মা বগলামুখী যে তন্ত্রের শ্রেষ্ঠ দেবী গো, তার যেমন করুণা অসীম তেমনি ক্রোধ ভয়ঙ্কর। তার কোপে এই রাজ্য একবার ধ্বংস হয়েছিল আগে, সেবারও হয়তো তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছিল। তাই সেটা আটকাতে আমাকে সেই যক্ষিণীর কাছে যেতেই হতো। তার মানে আপনি সেই যক্ষিণীর কাছে গিয়েছিলেন? সেই কথাই তো তোমাদেরকে বলছি। প্রাথমিকভাবে নিজের মাথা গরম থাকার কারণে আমি হয়তো সেই ঋষিকেশ পুরোহিতের কথা বুঝতে পারিনি, কিন্তু আমি তা উপলব্ধি করতে পারি সেই যক্ষিণীর সঙ্গে দেখা হওয়ার পর। আমি ওনার বাড়ি থেকে বের হয়ে আবার সোজা হাঁটা দিই খেপি মায়ের মন্দিরের দিকে। আমার উদ্দেশ্য ছিল প্রধানত দুটো। প্রথমে যখন আমি মন্দিরে গিয়েছিলাম তখন আমি সেই দেবীর ব্যাপারে কিছুই জানতাম না, তাই স্বাভাবিকভাবেই প্রণাম করে চলে এসেছিলাম। কিন্তু মা বগলামুখীর মন্দিরের এত কাছে এসে তাকে উপযুক্ত প্রণাম না জানিয়ে ফিরে যাওয়াটা আমার মন সায় দিচ্ছিল না।
আর দ্বিতীয় কথা হলো, আমার মন বারবার করেই চাইছিল একবার সেই মন্দিরে যেতে। মন্দাকিনী কেন হোম করছে সেটা আমি জানতে চাইছিলাম। তবে যখন আমি মন্দিরে গিয়ে পৌঁছালাম, তখন মন্দিরের গর্ভগৃহের দরজা ভিতর থেকে বন্ধ। যতদূর সদানন্দ পুরোহিত আমাকে বলেছিল মনে পড়ছে, আমার যাবার আগে মায়ের ভোগ হয়ে গিয়েছিল। সদানন্দ আমাদের সাথে যাওয়ার আগে মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করেনি। সারাক্ষণ সে আমাদের সাথেই ছিল। আমার মনে প্রথম খটকা জাগে, তাহলে ঋষিকেশ পুরোহিত বা সদানন্দ পুরোহিতের অনুপস্থিতিতে মন্দিরের গর্ভগৃহের দরজা কে বন্ধ করল? হঠাৎই মনে একটা অজানা আশঙ্কার বোধ তৈরি হলো। তবে কি এখানে আমরা ছাড়াও এমন কেউ আছে যার হাতে এই মন্দিরের নিয়ন্ত্রণের চাবিকাঠি আছে? কে সে? সেই কি তবে মন্দাকিনী, যে একটা কোনো বিশেষ হোম আহুতি অর্পণ করছে দেবীর উদ্দেশ্যে? কিন্তু কিসের হোম, আর কেমনই বা সেই হোম? যে হোম আহুতি সম্পূর্ণ হলে তবেই নাকি আমি বাস্তব দর্শন করতে পারবো। এইসব ভাবতে ভাবতে আমি আবার সেই সিঁড়ি বরাবর উপরের চাতালে উঠে এলাম। আমার পিছন পিছন সদানন্দ পুরোহিত এবং সৌদামিনীও ছুটে এলো। আমি দেখতে পেলাম ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে যাচ্ছে। সেখানে যেটুকু ফাঁক হলো তা দিয়ে শুধুমাত্র আমি তার ভেতরে প্রবেশ করতে পারব। আমি মা বগলামুখীর নির্দেশ বুঝতে পারলাম। তাড়াতাড়ি সেই দরজার ফাঁক দিয়ে মন্দিরে ঢুকে আসার পর দেখলাম ওই দরজা আবারও বন্ধ হয়ে গেল নিজে থেকে। আর সেই নিকষ কালো অন্ধকারের মধ্যে চোখ মেলে তাকাতেই আমার দুটো চোখ যেন আগুনের মতো জ্বলে উঠল। যন্ত্রণায় আমি নিজের চোখ দুটো হাত দিয়ে চাপা দিয়ে ওখানেই বসে পড়লাম। আমার মনে হলো যন্ত্রণায় আমার চোখের থেকে যেন রক্ত বের হয়ে আসছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না মন্দিরের ভিতরে কি হচ্ছে। বাতাসে এত বিষাক্ত ঝাঁঝালো গন্ধটা কিসের? একবার মনে হলো, তবে কি এসেই মন্দাকিনীর হোমের ফল, যাতে করে সেখানে এমন কিছু অর্পণ করা হচ্ছে যার থেকে এই ঝাঁঝালো তীব্র গন্ধযুক্ত বাতাস তৈরি হয়েছে? কিন্তু হোমের আগুনের যে আলোক শিখা থাকার কথা তা তো আমি দেখতে পেলাম না। এই ভরা দুপুরেও গর্ভগৃহের মধ্যে একেবারে নিকষ কালো অন্ধকার। বাইরে যে সূর্যের আলো তাও তখন সেখানে প্রবেশ করতে পারছে না। কিছুক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আমি বুঝতে পারলাম এটা এমন কোনো একটা পরিস্থিতি যার ব্যাখ্যা আমার কাছে নেই। আমাকে এই রহস্যের সমাধান করতে হলে আগে নিজেকে এই তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বাতাসের সঙ্গে মানিয়ে নিতে হবে, তবেই আমি এর উৎসে পৌঁছাতে পারব। আপনার কথা কিছু বুঝতে পারলাম না ঠাকুরমশাই। মন্দিরের গর্ভগৃহের মধ্যে তো সাক্ষাৎ দেবতার বাস, সেখানে সুন্দর চন্দন ধুনোর গন্ধ এই সমস্ত কিছু পাওয়া স্বাভাবিক, কিন্তু সেখানে এরকম ঝাঁঝালো গন্ধ কি করে এলো? বুঝলে কিশোরী, আমি যখন মন্দিরের ভিতরের দিকে এগিয়ে গেলাম তখন দেখতে পেলাম মন্দিরটা কেমন যেন বদলে গেছে। ততক্ষণে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে চোখটা কিছুটা মানিয়ে নিয়েছে। আর আমি আবছা দেখতে পেলাম একটু আগেও যেখানে আমি এক চার চৌকো বর্গাকার আকৃতির গর্ভগৃহ দেখতে পেয়েছিলাম, এখন সেটাই যেন বদলে গেছে। বাইরে থেকে দেখে সেটাকে একটা ছোট্ট মন্দির ঘর মনে হলেও ভিতরে ঢুকে দেখলাম মন্দির ঘরটির উচ্চতা অনেক উঁচু। আমার সামনে একটা লম্বা সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। এবড়ো খেবড়ো পাথুরে সিঁড়ির ধাপগুলো বন্য লতা পাতায় ভর্তি। মনে হলো যেন সেটি আসলে এক ধ্যানস্থ যোগী পুরুষ, যার সারা শরীরে বহু বছর ধরে মাটি পাথর জমে একটা উঁচু পাহাড়ের আকৃতি নিয়েছে। আমি সে কথা বুঝতে পারার পরেই মনে পড়ে গেল সেই ঋষিকেশ পুরোহিতের কথা। উনি বলেছিলেন পদ্মজা সেই সাধু মহারাজের মাথায় উঠে পদ্মাসনে বসার পর ওই সাধু মাটির মধ্যে প্রবেশ করে গেছিলেন। আর এই সেই সাধু মহারাজই
আমি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম পাথরে পা রেখে রেখে। আর বুঝতে পারলাম সেই সাধু মহারাজের মাথায় কেউ একজন যজ্ঞ করছেন, যার হোমাগ্নি থেকেই ওই ভয়ঙ্কর ঝাঁঝালো গন্ধ আসছে। আর ঠিক তখনই আমার মনে পড়ল দেবী বগলামুখীর বিশেষ পুজো পদ্ধতির কথা, যেখানে যক্ষিণী ক্রিয়া মুক্তির জন্যে নানা মশলাদি হোমের আগুনে অর্পণ করা হয়। তাতে মূলত থাকে শুকনো লঙ্কা, আর তার থেকে বের হয়ে আসা প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ অশুভ শক্তিরা সহ্য করতে পারে না। এটা শুধুমাত্র সেই সহ্য করতে পারে যাকে দেবী নিজে কৃপা করেন। আমি বুঝতে পারলাম দেবী বগলামুখীর কৃপা ছাড়া এই ঝাঁঝ সহ্য করে আমি উপরে উঠে আসতে পারতাম না কিছুতেই। আর যতই আমি উপরের দিকে উঠতে লাগলাম, ততই সেই হোমাগ্নির আলোক শিখা দেখতে পেলাম। আর ধাপে ধাপে সেখানে উঠে এসে দেখি সেই জায়গাটার ঠিক কেন্দ্রস্থলে একটা গোলাকার হোমকুণ্ড। তার সামনে বসে একজন অল্প বয়সী মেয়ে অবলীলায় সেই হোমাগ্নির ভিতর শুকনো লঙ্কা অর্পণ করে চলেছে। আর মাঝে মাঝেই তখন তাতে বিশুদ্ধ ঘি অর্পণ করা হচ্ছে, এবং তখন সেই শিখা দাউ দাউ করে জ্বলে উঠছে। আমি বুঝতে পারলাম এই ভয়ঙ্কর তাপ এবং ঝাঁঝালো গন্ধ সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। আর সেই গোলাকার হোমকুণ্ডের চারিদিকে 9 জন অপরূপ সুন্দরী ছায়া মানবী মূর্তির মতো বসে। তাদের প্রায় সকলের দৃষ্টি সেই আগুনের দিকে। আমার তখন বুঝতে বাকি নেই এই মাঝের মেয়েটি পদ্মজা, আর তার চারপাশের এই 9 জন ওনারই 9 জন অনুগত সখী। এরা সকলেই যক্ষিণী। পার্থিব জগতে তারা কামনার প্রতীক, অসামান্য রূপবতী রূপে প্রকাশিত হলেও দেবী বগলামুখীর সামনে এরা সকলেই যোগিনী। তবে আমি দেখলাম এই 9 জন যক্ষিণীর মধ্যে 8 জন পুজোর দিকে অপলক চোখে তাকিয়ে থাকলেও এদের মধ্যে একজন কিন্তু সেদিকে তাকিয়ে নেই। সে তার বাঁকা চোখে ভ্রুকুটিতে আমার দিকে তাকিয়ে, আর তার সাথে চোখাচোখি হতেই সে আমার দিকে চোখের ইশারা করে আমাকে তার সাথে যেতে বলল, আর নিজেও পুজোর স্থান পরিত্যাগ করে উঠে চলে গেল। আমি বুঝলাম সেই যক্ষিণী আমাকে কিছু একটা বলতে চাইছে, আর আমি তার ইশারা মতো যেতেই দেখলাম সে একটা পাকদণ্ডি বেয়ে তরতর করে সেই উঁচু জায়গাটা থেকে নিচে নেমে আসতে লাগলো। আমি ওর পিছু পিছু আসছিলাম, তবে আমি বেশ বুঝতে পারছিলাম ওই যক্ষিণীর গতিপথ আগে থাকতেই নির্দিষ্ট। সে ক্রমে মন্দিরের দরজা পার হয়ে এসে চাতাল বরাবর নেমে সরাসরি সেই পদ্মদিঘির পাড়ে এসে দাঁড়ালো। আর তাকে থেমে যেতে দেখে আমিও তার থেকে একটু তফাতে দাঁড়িয়ে পড়লাম। তারানাথ, তুমি যখন এতটা পথ আসতে পেরেছো, তখন তুমি এই শ্যাম সুন্দর গড়ের লুকোনো ধন সম্পত্তি পাওয়ার ব্যাপারে যথেষ্ট উপযুক্ত। না হলে আমাদের মা বগলামুখী তোমাকে এই স্থানে আসতে কখনোই দিতেন না। তুমি যে পদ্মজা মায়ের পুজো স্থান পর্যন্ত পৌঁছতে পেরেছো, তাতেই তোমার সিদ্ধির গভীরতা প্রমাণিত। কিন্তু এখন তুমি তো জানো এই পদ্ম দেখি আমার নিয়ন্ত্রণাধীন, তাই এখানে তোমার সিদ্ধি নয়, আমার ইচ্ছাই তোমার গতিপথ নির্ধারিত করবে। আমার সেই সময় নিজেকে নিয়ে কিচ্ছু জানার বা বলার ছিলই না, তাই আমি বেশ কড়া ভাষায় ওনাকে জিজ্ঞেস করলাম, আমার কথা থাক, আপনি কেন মন্দাকিনীর জীবনটা দুর্বিষহ করে তুলেছেন? সে আপনার কি ক্ষতি করেছে? সে তার পূর্বজন্মের অভিশাপের ফল ভোগ করছে। এই জন্মে তার এই পরিণতি পূর্ব নির্দিষ্ট, কিন্তু তার ব্যাপারে বিস্তৃতভাবে জানতে গেলে তোমাকে যে আমার শর্ত পূরণ করতে হবে।
আর যদি তুমি তা করতে পারো তবেই আমি তোমাকে এই রহস্যের সমাধান সূত্র বলবো। না হলে তোমার চোখের সামনে মন্দাকিনী আর ওর স্বামী ধীরে ধীরে আমার মায়ায় নিঃশেষ হয়ে যাবে, আর তুমি কিছুই করতে পারবে না। সামনে দাঁড়িয়ে ব্যাপারটা দেখা ছাড়া তোমার যে আর কিছুই করার থাকবে না তারানাথ। আমি এই গ্রামের মানুষ নই। এই গ্রাম বা এখানকার কোনো পরিবারের সম্পর্কে আমার কর্মের কোনো সূত্রের যোগাযোগও নেই। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার সঙ্গে মন্দাকিনীর এবং ওর স্বামীর কিসের শত্রুতা? তুমি তো রানী পদ্মাবতী আর কালকে তোর সমস্ত ইতিহাসে জানো। গত জন্মে মন্দাকিনী ছিল রানী পদ্মাবতী, আর ওর স্বামী ছিল এই শ্যামসুন্দরগড়েরই রাজা প্রতাপ বর্মন। তাই একমাত্র উনি ছাড়া আর কেউই সেই কোষাগারের দরজা খোলার রহস্য জানে না। কেন আপনি তো যক্ষিণী, নানা গুপ্তবিদ্যা আপনাদের করায়ত্ত। আপনি পারবেন না? আপনি পারবেন না সেই কোষাগারের দরজা খুলতে? আমি যতদূর জানি যক্ষিণীদের অসাধ্য তো এই কাজ নয়। আমাকে দেবী বগলামুখী শুধুমাত্র এই রত্ন ভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। দেবীর নির্দেশ মতো এর আগে যতজনই এই রত্ন ভাণ্ডারের লোভে এখানে এসেছে তাদের বিপথে ভ্রষ্ট করে রত্ন ভাণ্ডার আমি রক্ষা করেছি। আমি জানি আজ এই শ্যামসুন্দরগড়ের পদ্ম দেখে গ্রামের মানুষের কাছে একটা ভয়ের কারণ। সকলে এখানে আসতে ভয় পায়। এখনো পর্যন্ত বহু বহু লোভী মানুষকে আমি আমার শরীরের আকর্ষণের লক্ষ্য ভ্রষ্ট করে হত্যা করে ওই দিঘির পাড়ে পুঁতে দিয়েছি, যারা সকলেই ওই রাজকোষের মধ্যে সঞ্চিত ধনের লোভে এখানে এসেছিল। কিন্তু তারা তাদের পাপের ফল পেয়েছে মাত্র, আর সেটাও মায়ের নির্দেশ মতো। মা যা আদেশ করেছেন আমি তাই করেছি। কিন্তু এই হত্যার ঘটনাক্রম এবার বন্ধ করুন। মন্দাকিনীর স্বামী যদি মহারাজ প্রতাপ বর্মনেরই পরের জন্ম হয়, তবে তার হাতে এই ধনসম্পত্তি তুলে দিয়ে এই মায়ার খেলা এবার শেষ করুন। সময়ের বিবর্তনে সেটাই হবার ছিল তারানাথ, কিন্তু তা এখন সম্ভব নয়। এই রাজ্যের রাজা প্রতাপ বর্মন মন্দাকিনীর স্বামী হিসেবে জন্ম নিলেও এ জন্মে তার মন নির্লোভ নয়। আমার সহচরী যক্ষিণী যখন প্রাথমিকভাবে তাকে পরীক্ষা করতে গিয়েছিল, তখন সে সেই সোনাদানার মায়া আর যক্ষিণীর শারীরিক আবেদনে মোহাবিষ্ট হয়ে পড়ে। আর সেই জন্যই আমার প্রয়োজন ছিল এমন একজন মানুষকে, যার হাতে আমি এই কোষাগারের দায়িত্ব দিয়ে এই সময়ের চক্রকে সমাপ্ত করতে পারি। আমার পিছন দিক থেকে এক সম্পূর্ণ অচেনা নারী কণ্ঠ শুনতে পেয়ে আমি যেই মুহূর্তে সেদিকে তাকিয়ে দেখতে গেলাম, তখনই শুনতে পেলাম। আমার দিকে তাকানোর প্রচেষ্টা করো না তারানাথ। রাজা প্রতাপ বর্মনের কন্যা পদ্মজা আমার একনিষ্ঠ ভক্ত। তার পরিবারের অন্তর্কলহজনিত দুরবস্থার কথা জানতে পেরে সেই আমাকে অনুরোধ করেছিল তার বাবার রাজকোষ রক্ষা করার জন্য। কিন্তু এখন সেই সময় অতিক্রান্ত। তাই আমি তোমাকে এই রাজকোষের দায়িত্ব দিতে চাই, কারণ আমি দেখেছি তুমি যথার্থ অর্থে নির্লোভ। তুমি এই রাজকোষ থেকে প্রাপ্ত অর্থ এই শ্যামসুন্দরগড় আর তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের কল্যাণের কাজে ব্যয় করবে। আমি তখন সেই দেবীর দিকে না তাকালেও মাটিতে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে উঠে দাঁড়ালাম। এতক্ষণ সেই জায়গাটি যে একটি দিব্য আলোয় ভরে উঠেছিল, দেখলাম সেই আলো তখন আর নেই। অর্থাৎ দেবী তার প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অন্তর্হিত হয়েছেন, আর শুধু সেই অপরূপ সুন্দরী যক্ষিণী আমার সামনে তখনও দাঁড়িয়ে। তারানাথ,
তুমি দেবীর নির্দেশ নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছো যে তোমার এই গ্রামে আসা এবং এখনো পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনাই পূর্ব নির্ধারিত ছিল। যদি এই জন্মে প্রতাপ বর্মন তার আগের মতোই নির্লোভ প্রজাদরদি হতো, তাহলে মা বগলামুখী তোমাকে এখানে ডেকে কখনোই আনতেন না। আর আমি তোমাকে নির্দিষ্ট সময় হলেই সেই সম্পদের ভান্ডার তুলে দেব। তারপর তার বন্টন তুমি কিভাবে করবে সেটা না হয় তুমিই ঠিক করো। আর আপনি তো এই সম্পত্তির রক্ষায়িত্রী, তা বন্টনের সময় আপনি থাকবেন না? আমি আমার মা বগলামুখীর একজন সেবিকা মাত্র। মা আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন তা আমি পূর্ণ করেছি। এবার এই সম্পদের বন্টনের ভার মা যে তোমাকে দিয়েছেন, তাই এবার আমার বিদায় নেবার পালা। এই কথা বলে সেই যক্ষিণী ধীর পায়ে হেঁটে সেই দিঘির জলে নেমে গেলেন। কিন্তু তারপর বহুক্ষণ পার হয়ে গেলেও তিনি আর জল থেকে উঠে এলেন না। আর আমি সারাদিনের ক্লান্তিতে কখন যে সেই দিঘির পাড়ে বসে থাকতে থাকতেই আমার সংজ্ঞা হারিয়ে ফেলেছি তা আমি মনে করতে পারি না। আবার যখন পরদিন সকালে জ্ঞান ফিরে আসে, তখন দেখি আমি একটি গৃহস্থ কুটিরের ভিতরে খড়ের বিছানায় শুয়ে রয়েছি, আর আমার ঠিক সামনে একটা বড় লাল রঙের শালুর পুঁটুলি রাখা। কোনো মতে ধীরে ধীরে উঠে বসে সেই পুঁটুলিটা হাতে নিয়ে দেখতেই দেখতে পেলাম তার ভিতরে অজস্র সোনার মোহর এবং উজ্জ্বল রত্ন চকচক করছে। আমি বুঝলাম এ সেই রত্ন ভাণ্ডারের অংশ যা যক্ষিণী আমার জন্য রেখে বিদায় নিয়েছে। আমি তৎক্ষণাৎ সেটাকে বিছানার নিচে লুকিয়ে রাখলাম, যাতে করে কেউ না তা দেখতে পায়। আর তার কিছুক্ষণের মধ্যেই ঘরে হুড়মুড় করে সৌদামিনী, ওর দিদি, জামাইবাবু, বাবা, মা সকলেই ঢুকে আসেন। ওদের কথাবার্তা থেকেই বুঝতে পারি আমাকে প্রায় অনেক রাত পর্যন্ত ফিরে আসতে না দেখে ওরা সেই পদ্মদিঘির পাড়ে গিয়েছিল। সেখানেই আমাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের বাড়িতে নিয়ে আসে। তারপর সারা রাত আমার জ্ঞান না ফিরলেও পরদিন সকালে, মানে ঠিক সেই মুহূর্তে আমার জ্ঞান ফিরে আসে। আর সেই পুঁটুলি ভর্তি রত্ন ভাণ্ডার, তার কি হলো? হ্যাঁ ঠাকুরমশাই, মা বগলামুখী আপনাকে সেই সম্পত্তির বন্টনের দায়িত্ব দিয়েছিলেন। সেক্ষেত্রে আপনি কি করলেন? আমি তার পরের দিনই ওদের পরিবারের সকলের সাথে কথা বলে ওদের গ্রাম প্রধানের মাধ্যমে গ্রামে একটা সভার ব্যবস্থা করি। সেখানে সকলের মধ্যে আমি সেই পদ্মদিঘির ইতিহাস, দেবী বগলামুখীর ওই গ্রামের প্রতি আশীর্বাদ এবং সেই যক্ষিণীর কথা সংক্ষেপে বলে ওনাদের মধ্যে সমান ভাগে সেই সম্পত্তি ভাগ করে দিলাম। তারা প্রত্যেকে মা বগলামুখী আর মা পদ্মজার নামে জয়ধ্বনি দিতে লাগলো। জয় মা বগলামুখীর জয়, জয় মা পদ্মজার জয়। আর তোমরা জানো, যখন আমি এই কাজটা করছিলাম তখন আমি পরিষ্কার দেখতে পেলাম আমার সাথে আর একজন অল্প বয়সী কন্যা নিজের হাতে সেই সমস্ত সম্পত্তি গ্রামের প্রতিটা মানুষের মধ্যে ভাগ করে দিতে আমাকে সাহায্য করছেন। বাইরের কেউ তাকে উপলব্ধি করতে না পারলেও আমি বুঝতে পারলাম যে সে আর কেউ নয়, সে পদ্মজা, যাকে আমি ওই মন্দিরে হোমাগ্নিতে আহুতি দিতে দেখেছিলাম। আমি বুঝলাম যার সম্পত্তি তিনি নিজেই তার প্রজাদের মধ্যে তা ভাগ করে দিচ্ছেন, আমি তো শুধু নিমিত্ত মাত্র। এইভাবে প্রায় 3 থেকে 4 দিন সেখানে আমি ছিলাম। তারপর সব কাজ মিটিয়ে আমি আরো একবার মা বগলামুখীর মন্দিরে গিয়ে প্রণাম জানিয়ে অবশেষে এখানে ফিরে আসি। কি বলছেন ঠাকুরমশাই? এই যে অবিশ্বাস্য! আপনার কথা শুনে মনে হচ্ছে সেই ধনসম্পত্তির পরিমাপ আজকের দিনে কয়েক কোটি টাকার কম নয়। আচ্ছা ঠাকুরমশাই, আজকে যে আপনার এই আর্থিক দুরবস্থা,
আপনি যদি তার থেকে কিছুটা আপনার নিজের জন্য রেখে দিতেন, তাহলে তো আজ আপনার এই পরিস্থিতি হতো না, তাই না? তা তো হতো না কিশোরী, কিন্তু সেই মুহূর্তে নিজের জন্য যে কিছু রেখে দেব সে কথাও আমি একবারও ভাবিনি। তবে হ্যাঁ, সেই সম্পত্তির যে কিছুই আমি পাইনি তা কিন্তু নয়। আপনি সেই রত্নভাণ্ডারের কোনো অংশ পেয়েছেন? আমি দেখলাম এবার কিশোরীর কথা শুনে ঠাকুরমশাইয়ের চোখগুলো কেমন যেন জলে ভরে উঠল। উনি ভারাক্রান্ত গলায় বললেন, হ্যাঁ, পেয়েছি, তবে নিজের লোভের দ্বারা ছিনিয়ে নিয়ে নয়, দেবীর অনুগ্রহে আশীর্বাদ স্বরূপ। আমি যখন এখানে ফিরে আসছি তখন সেই গ্রামে ঢোকার তোরণের সামনে আমার সঙ্গে সেই অল্প বয়সী মেয়েটির দেখা হয়েছিল। সে আমার জন্যই সেখানে অপেক্ষা করেছিল। সেই পদ্মজা, সেই প্রথমবারের জন্য আমি তাকে সামনে থেকে দেখতে পাই। আর সেই মুহূর্তে পদ্মজা আমার সাথে কোনো কথা না বললেও আমাকে একটি সোনার মোহর দিয়ে গিয়েছিল। আমি তখন হাত জোড় করে তার দেওয়া সেই মোহর মাথায় ঠেকিয়ে গ্রহণ করেছিলাম। তবে জানো তো কিশোরী, সেটাও যে আমার একটা পরীক্ষা ছিল, আমি তখন সেটাও বুঝতে পারিনি। তখন সেই মোহরের গায়ে পুরনো রাজ চিহ্ন আমি দেখেছিলাম। তোমরা তো জানোই আমার আর্থিক অবস্থা তখন একদমই ভালো নয়, তাই সেই সোনার মোহর কলকাতায় এনে স্যাঁকড়ার দোকানে বিক্রি করলে আমি অনেক টাকাই পেতাম। কিন্তু সেটা হাতে নিয়েই আমি মনস্থির করি এটা আমি বিক্রি করব না। যতই আর্থিক অনটনের মধ্যেই পড়ি না কেন, আমি কোনোদিনই সেটা বিক্রি করে অর্থ উপার্জন করব না। সেটা আমার কাছে আমার কাজের পারিশ্রমিক নয়, পদ্মজার আশীর্বাদ। এই ভেবে সেই মুহূর্তে সেই মোহরটা আমি আমার পুঁটুলির ভেতরে রেখে দিয়েছিলাম। আর বাড়ি এসে যখন তা বের করি তখন দেখি সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। সেই মোহরের একদিকে তখন মা বগলামুখী যন্ত্রম, আর একদিকে অসুর সংহারক দেবী বগলামুখীর প্রতিকৃতি উদিত অবস্থায় ফুটে উঠেছে। আমি বুঝলাম পদ্মজা মায়ের সেই আশীর্বাদী মহাশক্তিশালী যন্ত্রম আমার কাছে পৌঁছে দিয়ে গিয়েছিল। আমি তারপর তা আমার বাবার পুজোর আসনে হলুদ বস্ত্রের আসন নির্মাণ করে প্রতিষ্ঠা করেছিলাম। আর আজও সেই আসনে মা বগলামুখী ওনার বীজ মন্ত্রে নিত্য পূজিত হন। ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনতে শুনতে কখন যে বেলা পড়ে এসেছিল তা আমাদের খেয়ালই ছিল না। ঠাকুরমশাই কিছুক্ষণ থামতে আমরা ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম সময় প্রায় বেলা 1টা ছুঁই ছুঁই। তখনই না বের হলে অনেক দেরি হয়ে যাবে, তাই তখনকার মতো আমরা উঠে পড়লাম। তবে সামনের কোনো একটা ছুটির দিন দেখে আমরা নিশ্চয়ই আবারও আসবো ঠাকুরমশাইয়ের কাছে। আবারও কোনো এক ছুটির দিনে ওনার কাছে কোনো একটা নতুন রোমহর্ষক গল্প শুনতে। আজকের মতো বিদায়। ওনার অভিজ্ঞতার ঝুলিতে যে কত রত্ন লুকোনো রয়েছে সে আমরা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো ওনার কাছে আমরা গল্প শুনতে আসব। তবে এখনকার মতো বিদায়।